আমরা চলে যাচ্ছি আমাদের আজকের প্রথম ঘটনায়। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আমি তানভীর তুষার। আমার বাসা গাইবান্ধা। ঘটনাটা আমি শুনেছি মাহিন ভাইয়ের কাছ থেকে। তিনি পেশায় ছিলেন একজন অ্যাম্বুলেন্স চালক। ঘটনার শুরু 2015 সালে। ঢাকার একটা নামকরা মেডিকেল থেকে তিনি একটা লাশ বহন করার ভাড়া পান। লাশ নিতে হবে ঢাকা থেকে বগুড়া, এটাই তার কাজ। কর্মজীবনে বহুবার তিনি এই কাজ করেছেন। এক প্রকার জীবনের রুটিন হয়ে গেছে। ঠিক রাত 9:30টায় তিনি লাশ আনতে চলে যান মেডিকেল মর্গের সামনে। যত অ্যাম্বুলেন্স চালক আছে, লাশ তোলার আগে তাদের প্রথম কাজ লাশ দেখে নেয়া। তাই যথারীতি মাহিন ভাইও লাশ দেখে নিতে কফিনের ঢাকনা সরান। সাথে সাথেই তিনি যেন একটা ধাক্কা খান। এত বিভৎস লাশ তিনি তার কর্মজীবনে কখনো দেখেননি। লাশের মুখ বিকৃত হয়ে দুই চোয়াল যেন ভেঙে গেছে। চোখের কোটর যেন দুইটা গর্তে পরিণত হয়েছে। চামড়া ঝুলে খুলে পড়েছে জায়গায় জায়গায়। লাশের মাংস পচা গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। এক মুহূর্তের জন্য আঁতকে উঠে পিছনে সরে আসেন তিনি। একজন লোক ওনার দিকে এগিয়ে এসে বলেন, ভাই, ছেলেটা আমাদের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাকে কবর দেওয়া হয়েছিল। একটা পারিবারিক আইনি জটিলতার কারণে কবর থেকে আবার তুলে তাকে পোস্টমর্টম করার জন্য এখানে আনা হয়েছে। মাহিন ভাই লোকটাকে জিজ্ঞেস করেন, কতদিনের লাশ তোলা হয়েছে? লোকটা ওনাকে বলেন, প্রায় 20 দিনের লাশ তোলা হয়েছে এবং এখানে কদিন ছিল, তাই লাশের এই অবস্থা। এরপরে ওনারা লাশের সব ফর্মালিটি শেষ করে কফিনে ভালো করে পেরেক মেরে লাশের কফিন অ্যাম্বুলেন্সে তোলেন। লাশের সাথে ছিল 3 জন লোক। তারা লাশের সাথে পেছনে ওঠেন। মাহিন ভাই আর তার এক সহযোগী সামনে বসে আল্লাহর নাম নিয়ে রওনা দেয় তারা। টেকনিক্যাল থেকে সাভারের মোড় পর্যন্ত তাদের জ্যামে পড়তে হয় এবং প্রায় রাত 11:30 বেজে যায়। সব কিছু ঠিক ছিল, প্রতিবারের মতোই স্বাভাবিক। মাহিন ভাই আর তার সহযোগী নিজেদের মাঝে কথা বলছেন মাঝে মাঝে। ঢাকা বগুড়া হাইওয়েতে তারা পাশ দিয়ে বাস ট্রাক ছুটে চলছে ঢাকা অভিমুখে। ওনারা টাঙ্গাইল মির্জাপুর পার হয়ে যাচ্ছেন। যারা এই রাস্তায় চলাচল করেন তারা জানেন এখানে দুই পাশে আবাদি জমি আর মাঝে হাইওয়ে, এবং হাইওয়ের দুই পাশে বড় বড় গাছ। সেদিনের হালকা চাঁদের আলো আর রাতের গাড়ির হেডলাইট মিলে এক আলো আধারী পরিবেশ করে তুলেছিল হাইওয়ের দুপাশের গাছের সারিতে। ওনার গাড়ি তখন 85 কিলোমিটার বেগে চলছিল। হঠাৎ ধপ করে একটা জোরে শব্দ করে গাড়ি কেঁপে উঠল। মনে হলো গাড়ির ওপরে কোনো ভারী কিছু একটা জোরে এসে পড়েছে এবং গাড়ির গতি হুট করে কমে গেল। অবাক ব্যাপার হচ্ছে, মিটারে 80-র ওপরে গতি দেখাচ্ছে, কিন্তু মনে হচ্ছে গাড়ির গতি 30-এর ওপরে হবে না। সব নীরবতা ভেঙে সবাই যেন চমকে উঠল এক মুহূর্তে। পেছন থেকে একজন বলে উঠল, ভাই, কি হলো গাড়িতে? কি পড়লো ওপর থেকে? মাহিন ভাই বলল, মনে হয় শুকনো ডাল ভেঙে পড়েছে। মাহিন ভাইয়ের পাশে বসে থাকা ওনার সহযোগী বলল, মাহিন ভাই, এটা ডাল মনে হলো না। শব্দ শুনে মনে হলো 20-30 কেজি ওজনের বালির বস্তার মতো কিছু পড়েছে। মাহিন ভাই গাড়িতে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে দাঁড় করালেন গাড়ি। কি হলো এটা দেখার জন্য। উনি আর ওনার সহযোগী গাড়ি থেকে নামলেন। নামার সময় মাহিন ভাই হাতে অ্যাম্বুলেন্সের মেঝে পরিষ্কার করার জন্য যে ঝাড়ু থাকে সেটা নিয়ে নামলেন। তিনি ঝাড়ু দিয়ে গাড়ির ওপরে এপাশ ওপাশ নাড়ালেন। ঠিক তখনই তার ঝাড়ুর সাথে প্রচন্ড জোরে একটা ভারী কিছুর ধাক্কা লাগলো। এরপরেই যেন সবকিছুই উধাও, আর কিছু নেই গাড়ির ওপরে। এমনকি একটু আগে গাড়ির ওপরে এত ভারী একটা কিছু পড়েছে যে তার চিহ্ন পর্যন্ত নেই। কারণ এত জোরে ডাল ভেঙে পড়লে ওপরে দাগ হয়ে যাওয়ার কথা, বা ডালটাই গেল কই? আর ঝাড়ুর সাথে যেটা ধাক্কা খেলো সেটাই বা কি তাহলে? ওনাদের দুজনের কাছে ব্যাপারটি ঠিক ভালো লাগলো না। অবাক হয়ে গাড়িতে বসে আবার গাড়ি চালাতে শুরু করলেন। পেছনে থাকা একজন বলে উঠলেন, ভাই, কি পড়েছিল গাড়িতে? মাহিন ভাই বলল, নেমে তো কিছুই দেখতে পেলাম না, মনে হলো ওখানে কিছু নেই। আবার গাড়ির গতি এবং সবকিছু ঠিক, মনে হচ্ছে যেন একটু আগে ঠিক কিছুই ঘটেনি। স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে থাকেন মাহিন ভাই।
প্রায় 10 মিনিট গাড়ি চালানোর পরে হঠাৎ তার সহযোগী আস্তে করে মাহিন ভাইকে বাম পাশের লুকিং গ্লাসে তাকাতে বলেন। মাহিন ভাই লুকিং গ্লাসের দিকে তাকিয়ে অবাক হয়ে যান। একটা বিশাল দেহি কালো কুকুর রাস্তার পাশের সেই গাছের সারির পাশ দিয়ে গাড়ির পেছনে একটানা ছুটে চলেছে। পেছনের গাড়ির হেডলাইটের আলো আর অপর পাশ থেকে আসা হেডলাইটের আলোতে আবছা যতটুকু দেখা যাচ্ছে কুকুরটাকে, মাহিন ভাইয়ের মনে হলো এমন কোনো কুকুরের অস্তিত্ব বাস্তব জগৎ থাকতে পারে না। বিশাল দেহ, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, যেন চোখের ভাষা বলে দিচ্ছে এই রাগের অন্য মাত্রা, যেন সামনে পেলে এক মুহূর্তে ছিঁড়ে ফেলবে তাদের। আসলে কুকুর তাদের ফলো করছে কিনা এটা দেখার জন্য মাহিন ভাই গাড়ির গতি কমিয়ে দেন। দেখেন কুকুরও তার দৌড়ের গতি কমিয়ে দিয়েছে। গাড়ির গতি বাড়িয়ে দেন, দেখেন কুকুরও গাড়ির সাথে দৌড়ে তার গতি বাড়িয়ে দিয়েছে। মাহিন ভাই আরো লক্ষ্য করেন কুকুরের গায়ে সরাসরি হেডলাইটের আলো পড়ছে না। মনে হয় কুকুরের দেহ ঘিরে তার চারপাশে একটা ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে। প্রায় 5 কিলোমিটার এভাবে আসার পর দেখেন কুকুরটা নেই, কিন্তু শুরু হয় আর এক অদ্ভুত সমস্যা। মনে হলো গাড়ির ওপরে কিছু একটা বারবার আঁচড় কেটে চলেছে। ভেতরে সবাই তখন ভয়ে অনেকটা জড়সড় অবস্থা। পেছনের একজন হাত দিয়ে গাড়ির ছাদের ভেতর থেকে 2 বার জোরে থাপ্পড় দেন। ওপরের আঁচড়ের শব্দ থেমে যায়, আবার কিছু পরেই সেই শব্দ শুরু হয়। মাহিন ভাই নিজেও প্রচন্ড ভয় পেয়ে যান। গাড়ি থেকে নামার সাহস পর্যন্ত তার নেই এখন। এত বছরের কর্মজীবনে এই প্রথম তার এত ভয় কাজ করছে। হঠাৎ একটু পরে শব্দ থেমে যায়। তারপরে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। এবার লাশের কফিনের ভেতর থেকে আসতে থাকে সেই আঁচড়ের শব্দ। এবার যেন ভয় পেয়ে বসে সবার মাঝে প্রবল বেগে। তারা ভয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন কি হচ্ছে এই বিষয়ে কথা বলার শক্তি বা সাহস কোনোটাই তাদের নেই। পেছন থেকে একজন মাহিন ভাইকে বলল, ভাই গাড়ি থামান, কফিনের ভেতরে শব্দ আরো বেশি হচ্ছে, এখানে থাকা যাচ্ছে না আর। মাহিন ভাই আবার রাস্তার পাশে গাড়ি থামালেন। সবাই নেমে পড়লেন গাড়ি থেকে। হাইওয়ে দিয়ে গাড়ি সব ছুটে চলেছে তাদের আপন গতিতেই। পৃথিবী যেন ঠিক তার মতো স্বাভাবিক, কিন্তু পৃথিবীর মাঝে আজ এই ছোট্ট অ্যাম্বুলেন্সটাই এই 5 জন মানুষের কাছে আজ বড় অস্বাভাবিক। গাড়ি থেকে নামার পরেই শব্দটা থেমে যায়। লাশের সাথে থাকা 3 জন মাহিন ভাইকে বলেন, ভাই এভাবে তো লাশের সাথে যাওয়া যাবে না। তারা মাহিন ভাইকে বলেন গাড়ির পেছনে অস্বাভাবিক রকমের একটা কুকুর দৌড়ানোর কথা। মাহিন ভাইয়ের সহযোগী বললেন, আমরাও কুকুর দেখেছি, আপনারা ভয় পাবেন বলে বলি নাই। মাহিন ভাই বললেন, শব্দ যেহেতু থেমে গেছে আমরা আবার রওনা দিই আস্তে আস্তে। সবার চোখে মুখে পানি দিয়ে আবার যাত্রা শুরু হলো। কিছু সময় আর কোনো সমস্যা নেই, স্বাভাবিকভাবেই সবকিছু চলছে। এরপরে যখন তারা যমুনা সেতুতে ওঠে তখন আবার সেই শব্দটা শুরু হয়। এবার যেন শব্দটা হচ্ছে কেউ ভেতর থেকে কফিনের ঢাকনা খুলে ফেলতে যাচ্ছে। পেছন থেকে একজন জোর গলায় দোয়া পড়া শুরু করে দিয়েছে, কিন্তু কিছুতেই কিছু থামছে না। সবার মনে হচ্ছে আজ রাতে এই গাড়ির মাঝে কোনো এক প্রলয় আসতে চলেছে। ভয়ে ভয়ে একজন বলে উঠল, ভাই গাড়ি থামান। বলতে বলতেই একটা মাংস পচা গন্ধে ভরে উঠল সারা অ্যাম্বুলেন্স। গন্ধটা এত তীব্র যে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে সবার। মাহিন ভাই তখন একটা ঘোরের মাঝে ব্রিজ থেকে নেমে একটা বাজারের মতো জায়গায় এসে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দেন। তিনি শুধু বুঝতে পারেন কেউ তাকে টেনে বের করার চেষ্টা করছে গাড়ি থেকে। তিনি এক লাফে গাড়ি থেকে বের হয়ে মাটিতে শুয়ে পড়েন। ততক্ষণে বাজারে থাকা কিছু দোকানি আর ট্রাক ড্রাইভার তাদের দিকে ছুটে আসেন, তাদের দোকানে নিয়ে যায় আর পুরো ঘটনা শুনেন। এরপরে তারা বলেন, যেহেতু প্রায় ভোর হতে চলেছে আপনারা এখানে অপেক্ষা করেন, ফজরের আজান দিলে এরপরে রওনা দেবেন। তারা দোকানে বসে সবাই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। এর কিছু সময় পরে দূর থেকে একটা আজানের ক্ষীণ সুর ভেসে আসে। তারা সহ কয়েকজন ট্রাক চালক সাহস করে অ্যাম্বুলেন্সটার দিকে এগিয়ে যায়। দেখেন লাশের কফিনের ঢাকনা খুলে পাশে পড়ে আছে আর লাশের সেই বিভৎস মুখটা বের হয়ে আছে। ওনারা তাড়াতাড়ি ঢাকনা লাগিয়ে দেন কফিনের। এরপরে আবার যাত্রা শুরু করেন। ঠিক একইভাবে তারা বাড়িতে এসে পৌঁছান। এরপরে লাশ নামিয়ে দিয়ে মাহিন ভাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এবার ওনার সাথে ঘটনা শুরু ঠিক এখান থেকেই। মাহিন ভাই বেশ কিছুদিন আর অ্যাম্বুলেন্স চালান না। 1 সপ্তাহ পরে আবার তিনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তিনি খেয়াল করতে শুরু করেন। তিনি রাতে যখন একা গাড়ি চালান ঠিক সেই সময়ে তিনি গাড়ির মাঝে সেদিনের সেই দম বন্ধ করা গন্ধটা পান। এরপরে তিনি গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে নেমে পড়লেই দেখেন সবকিছু একদম স্বাভাবিক। গাড়িতে কোনো গন্ধ নেই, সব আগের মতোই আছে। এভাবে কিছুদিন চলার পরে মাহিন ভাইয়ের এটা একটা
অভ্যাস হয়ে যায়। কিছুদিন পরে তিনি একদিন রাতে এক রোগীকে বাসায় নামিয়ে দিয়ে আসার পথে আবার সেই গন্ধটা পান। প্রতিবারের মতোই স্বাভাবিকভাবেই গাড়ি থেকে নামতে যাবেন, এমন সময় খেয়াল করেন সেই কফিনটা তার গাড়ির পেছনে রাখা। আবার কফিনের মুখটা খোলা, সেই বিভৎস চেহারার লাশটা শুয়ে আছে তার ভেতরে। এটা দেখে এক মুহূর্তে ভয়ে তার শরীর শক্ত হয়ে যায়। তিনি গাড়ি থেকে বের হয়েই মাটিতে লুটিয়ে পড়েন একটা চিৎকার দিয়ে। এরপরে আর কিছুই তার মনে নেই। যখন জ্ঞান ফেরে তিনি দেখেন একটা বাড়ির বারান্দায় শুয়ে আছেন তিনি। চারিদিকে দিনের আলো, তার মাথায় পানি ঢালা হচ্ছে। তিনি উঠেই বলেন, আমি তো গাড়িতে ছিলাম, আমি এখানে আসলাম কি করে, আমার গাড়ি কই? তখন এক বৃদ্ধ তাকে বলেন, তোমার চিৎকার শুনে আমরা কজন রাস্তার দিকে এগিয়ে যাই, দেখি গাড়ির পাশে তুমি পড়ে আছো, তাই তোমাকে তুলে এখানে নিয়ে এসেছি। সমস্যা নেই, তোমার গাড়ি ঠিক জায়গাতেই আছে। কি হয়েছিল রাতে? তিনি একটু পানি খেয়ে লোকটাকে সব বলেন। বৃদ্ধ লোকটা তাকে বলেন, বাবা, তোমার মনে হয় এই গাড়ি চালানো ছেড়ে দেওয়া উচিত। মাহিন ভাই এই বিষয় নিয়ে আর কোনো কথা না বলে তাদের ধন্যবাদ দিয়ে গাড়ি নিয়ে বাসায় ফিরে আসে। উনি সিদ্ধান্ত নেন যে অ্যাম্বুলেন্স চালাবেন না। তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন ঠিকই, কিন্তু ঘটনাগুলো তাকে ছেড়ে দিল না। 5 দিন পর তিনি খেয়াল করেন তার ঘরের জানলার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় পর্দার পেছনে একটা ছায়ামূর্তির অস্তিত্ব দেখতে পান তিনি। মনে হচ্ছে একভাবে দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে ডাক দেন, কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না। এক প্রকার কৌতূহল নিয়েই তিনি জানালার কাছে যান। তখনও স্পষ্ট ছায়া মূর্তিটা ঠিক একইভাবে দাঁড়িয়ে। তিনি সাহস করে জানালার পর্দাটা সরাতেই তার চোখের সামনে থেকে যেন ছায়া মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। ভয়ে জানালা ছেড়ে এক লাফে সরে আসলেন তিনি। তার স্ত্রী তখন শব্দে ঘুম থেকে জেগে উঠে বললেন, কি হয়েছে? তিনি কিছু বলেন না, যদি পরিবারের লোকজন ভয় পায়। পরদিন থেকে তিনি জানালা বন্ধ করে দেন ঘুমানোর সময়। কিন্তু সমস্যা আরেকটা দেখা দেয় তখন। ছায়া মূর্তিটা তখন তিনি তার রুমের মাঝে দেখতে পান। মনে হয় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তিনি চিৎকার করে ওঠেন, সাথে সাথে সবাই চলে আসে। পাশে থেকে তার স্ত্রী উঠে বসে, কিন্তু রুমে কেউ কিছু দেখতে পান না। সবকিছু স্বাভাবিক। এভাবে চলতে থাকে বেশ কিছুদিন। মাহিন ভাই দিন দিন অসুস্থ হতে থাকেন। এক পর্যায়ে তার বাড়ির লোকজন এক হুজুর নিয়ে আসেন। হুজুর এসে তাকে পানি পড়া দিয়ে যান। এরপরে 1 মাস সবকিছু ঠিকঠাক, কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী ঘুমের মাঝে চিৎকার করে ওঠেন। মাহিন ভাই ওনাকে শান্ত করে বলেন, কি হয়েছে? মাহিন ভাইয়ের স্ত্রী তখন তাকে বলেন, আমার ঘুম ভেঙে গেছে, পাশ ফিরেছি, আর তখন হঠাৎ দেখি একটা ছায়া মূর্তি ঠিক যেন মনে হলো আমার দিকে তাকিয়ে আছে। এরপর থেকে পরিবারের সবাই মিলে ছায়া মূর্তিটা দেখা শুরু করলো। সাথে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়ে গেল তাদের সাথে। বাড়ির পাশে থেকে মাঝরাতে কোনো মেয়েলি কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসে প্রায় দিন। এমন করুণ সে কান্নার সুর শুনলে মনে হয় যেন নিজেকে ভেতর থেকে একদম ভয়ে শূন্য করে দেয়। বাড়ির পাশে ফিসফিস করে কেউ কিছু বলছে, এমন একটা কথা শুনতে শুরু করে সবাই। বাড়ির কোনো দরকারি জিনিস এক জায়গায় রাখলে তার খুঁজে পাওয়া যায় না। কিছুদিন পরে ভোরে উঠান থেকে সেই জিনিসগুলো একদম অক্ষত অবস্থায় পাওয়া যায়। আবার সেই হুজুরকে ডেকে আনা হয়। তিনি বলেন, এটা আমি ঠিক করতে পারবো না। তাদের এক মাদ্রাসার ঠিকানা দেন। ওখানে এক বড় হুজুরের কথা বলেন, তিনি এটা সমাধান করতে পারবেন। আপনারা কালকেই তার সাথে কথা বলেন, দেখা করেন। খুব বেশি দেরি করে ফেললে বড় বিপদ হতে পারে। আর রাতের বেলা বাড়ির পাশে যা কিছু হোক, কেউ ঘর থেকে বের হবেন না। কিন্তু ঠিক সেই রাতেই ঘটে আরেক রোমহর্ষক ঘটনা। রাতের খাবার খেয়ে তারা সবাই যথারীতি যে যার রুমে যে ঘুমিয়ে পড়েন। হঠাৎ একটা তীব্র মাংস পচা গন্ধে মাহিন ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি পাশে থাকা তার স্ত্রীকে ডেকে তোলেন। তার স্ত্রী উঠে খেয়াল করেন পুরো রুম একদম গন্ধে ভরে গেছে, যেন নিঃশ্বাস আটকে মারা যাবার অবস্থা। মাহিন ভাই উঠে জানালার কাছে যান, যে জানালাটা খুলে দিলে গন্ধ বের হয়ে যাবে, এটাই তিনি ভাবেন। ঠিক যখনই জানালাটা খুলেছেন, বাহির থেকে আসা হালকা আলোয় দুজনেই স্পষ্ট দেখতে পান রুমের ফ্যানের সাথে একটা পচা গলিত লাশের দেহ ঝুলে রয়েছে। আর সেই দেহ থেকে কিছু চামড়া আর মাংস যেন খসে খসে পড়ছে মেঝেতে। মাহিন ভাইয়ের আর বুঝতে বাকি রইল না এটা সেদিনের সেই অর্ধ গলিত লাশ। এদিকে মাহিন ভাইয়ের স্ত্রী একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পাশের রুম থেকে মাহিন ভাইয়ের বাবা মা দৌড়ে এসে দরজায় কড়া নাড়তে থাকেন। মাহিন ভাই এক দৌড়ে দরজা খুলে দেন। সাথে সাথেই যেন রুমের ভেতরে সেই অর্ধগলিত লাশটা উধাও হয়ে যায়।
কিন্তু তার বাবা মা রুমে ঢোকার পরেও তারা সবাই মিলে সেই মাংস পচা গন্ধটা পান। তিনি তার বাবা মাকে সবকিছুই বলেন। এরপরে তারা সবাই মিলে এক রুমে বসে রাতটা কাটিয়ে দেন। সকালবেলায় মাহিন ভাই সেই মাদ্রাসায় যান। সেখানে সেই হুজুরকে তিনি সব ঘটনা খুলে বলেন। হুজুর তাকে বলে, আজ মাগরিবের নামাজের পরে আমি তোমাদের বাড়িতে যাব। সেদিন মাগরিবের নামাজের পরে সেই হুজুর মাহিন ভাইয়ের বাড়িতে আসেন। সেই হুজুর বাড়িতে ঢোকার সাথে সাথেই চারিদিকে এমন একটা নিস্তব্ধতা শুরু হয়ে গেল, ঠিক ঝড় আসার পূর্ব মুহূর্তে যেমন সবকিছু একদম থমকে যায়। হুজুর মাহিন ভাইয়ের রুমে গিয়ে বসলেন। তিনি মাহিন ভাইকে বলেন, কিছু শক্তিশালী খারাপ জিন তোমাদের পুরো পরিবারের ওপর প্রভাব ফেলেছে। তোমার কি মনে আছে তুমি একটা অর্ধগলিত লাশ নিয়ে গিয়েছিলে হাসপাতাল থেকে? মাহিন ভাই অনেকটা অবাক হয়ে যায়। এই ঘটনা উনি কাউকে বলেননি। আর এই হুজুরের সাথে তার দেখা আজ সকালে। তিনি এই বিষয়ে হুজুরকে কিছু বলেননি। অনেকটা অবাক হয়ে তিনি হুজুর দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ। হুজুর তাকে বলেন, ওই লাশের কবর থেকে এক মুঠো মাটি আনতে হবে এবং সেটা আনতে হবে রাতে। আর তোমাকে একা যেতে হবে কবরের মাটি আনার জন্য এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে, বড় কোনো ক্ষতি হবার আগেই। হুজুর সেদিন বাড়ি বন্ধ করে দেন আর বলেন, এটা 3 দিন কার্যকর থাকবে, তবে রাতে বাড়ির বাইরে কেউ যাবেন না। পরদিন মাহিন ভাই আর হুজুর বগুড়ার সেই বাড়ির দিকে রওনা দেন। গ্রামে আসার পরে তিনি লাশের সাথে থাকা 3 জন লোকের একজনের খোঁজ পান। তাকে পুরো ঘটনা খুলে বলেন। এরপর থেকেই সেই লোকটি মাহিন ভাইকে এমন একটা ঘটনা বলে যেটা শুনে হুজুর আর মাহিন ভাই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান। আসলে এত সব ঘটনা শুরু সেই ছেলের মৃত্যু থেকেই। তার আত্মহত্যার পরে তাকে কবর দেয়া হয় বাড়ি থেকে একটু দূরে একটা বাঁশ ঝাড়ের নিচে। কবর দেওয়ার 3 দিনের পরে মাঝরাতে বাড়ি থেকে এক লোক বাহিরে বের হয়। তিনি উঠোন থেকে কবরের দিকে তাকাতেই দেখেন একটা ছোট্ট আলো কবরের পাড়ে এবং কোনো এক মানুষের অবয়বের মতো কিছু একটা কবর খুঁড়ছে। কবরের পাড়ের সেই হালকা আলোয় তিনি দেখেন এক ছায়ামূর্তি অনবরত কোদাল জ্বালিয়ে যাচ্ছে কবরের ওপর। ব্যাপারটিতে তিনি বেশ ভয় পেয়েছেন। বাড়ির ভেতরে যে আরো কয়েকজনকে ডেকে তুলে নিয়ে তিনি ঘটনাটা বলেন। সবাই লাঠি আর লাইট নিয়ে বের হয়। কবরের দিকে যেতেই লোকটি সব ফেলে বাঁশ ঝাড়ের পেছনে গিয়ে দৌড়াতে থাকে। বাড়ির সবার শোরগোল, আশেপাশের সব বাড়ির লোকজন বের হয়ে আসে। কবর খোঁড়া সেই লোকটাকে ধাওয়া করেন গ্রামের সবাই, কিন্তু তাকে ধরতে পারা যায় না। এরপরে তারা কবরের কাছে ফিরে এসে দেখতে পান কবরের লাশের মাথার দিকের খাড়ালগুলো তোলা আর লাশটাও কবরে কোনাকুনি হয়ে আছে। তারা বুঝতে পারেন লাশ তোলার চেষ্টা করা হয়েছিল। তারা আবার কবর দিয়ে দেন লাশটা ঠিক করে। এরপর পোস্টমর্টম করার জন্য লাশ তোলার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা শুরু হয় লাশটা পোস্টমর্টম করে এনে পুনরায় আবার কবর দেবার পরে। তাকে কবর দেবার পরদিন ভোরে একজন দেখতে পায় কবরের পাশে সাদা কাফন পরা একটা লাশ পড়ে আছে। তিনি চিল্লিয়ে দৌড়ে বাড়িতে ঢোকেন। এরপরে বাড়ির সবাই বের হয়ে কবরের পাড়ে গিয়ে দেখে লাশ পড়ে আছে কবরের পাশে। কবর খোঁড়া খাড়ালগুলো পড়ে আছে কবরের এক পাশে। মনে হচ্ছে কেউ খুব যত্ন নিয়ে কবর খুঁড়ে লাশ ওপরে তুলেছে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে কবরের কাছে কোথাও মানুষের বা অন্য কোনো পশুর পায়ের চিহ্ন নেই এবং লাশের কোনো সমস্যা নেই। একদম সব ঠিক, শুধু লাশটা কবরের ওপরে তোলা। তারা আবার সবাই মিলে লাশটা দাফন করলো। পরদিন রাতে আবার সেই একই ঘটনা। পরদিন সকালে লাশ ঠিক আগের জায়গাতেই এবং সবকিছুই আগের মতো। তারা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে প্রতিদিন। তারা লাশটা আবার কবর দেয়। এরপরে তারা কয়েকজন সাহসী লোক কবর পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা অনুযায়ী সেদিন রাতে তারা গ্রামের 5 জন যুবক কবর থেকে কিছু দূরে উঠোনে দাঁড়িয়ে কবর পাহারা দেওয়া শুরু করে। সবকিছু ঠিকই চলছিল, স্বাভাবিক অন্য সব রাতের মতোই। তারাও মনে করে আজ রাতে হয়তো আর কিছুই হবে না। কয়েকজনের মাঝে ঘুমের ভাবও ধরে এসেছে। হঠাৎ একটা বিকট শব্দ হয় আর বাঁশ ঝাড় আলোকিত হয়ে যায়। সবাই এত ভয় পায় যে রাতের মতো দৌড় শুরু করে বাড়ির দিকে। পরদিন সকালে গিয়ে তারা দেখতে পায় লাশটা কয়েকটি বাঁশ এক জায়গায় করে তার উপর রাখা। দেখে মনে হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে মাচার মতো আড়াআড়ি করে সুন্দর করে যত্ন নিয়ে লাশটি তার উপরে রেখে দিয়েছে। পরপর 3 দিন এই ঘটনার জন্য তারা অনেকটাই ভয় পেয়ে গেছে। কি করবে ভেবে না পেয়ে তারা মসজিদের ইমাম সাহেবকে খবর দেন। ইমাম সাহেব এসে একটা মিলাদের ব্যবস্থা করেন। এরপর আবার নতুন করে লাশটি জানাজা দেয়া হয়। এরপর আবার কবর দিয়ে দোয়া করে দেয়া হয়। তখন থেকেই আর কোনো সমস্যা হয়নি। ঘটনাটি শুনতে শুনতে তখন প্রায় সন্ধ্যা। মাহিন ভাই সহ গ্রামের অনেকেই হুজুরকে বললেন এই ঘটনার রহস্য কি এটা বের করার জন্য। হুজুর বলেন, আমি সব বলবো, কিন্তু তার আগে কবর থেকে তোমাকে এক মুঠো মাটি আনতে হবে। ঠিক রাত 12:30 হুজুর, মাহিন ভাই সহ আরো অনেকেই তখনও উঠোনে বসে আছে। হুজুর মাহিন ভাইকে ডেকে বললেন, সময় হয়ে গেছে, আমরা এখানেই বসে আছি, তুমি নিয়ে আসো।
তিনি মাহিন ভাইকে এক গ্লাস পানি পড়ে দিলেন, 3 ভাগের 2 ভাগ খেতে বললেন, আর 1 ভাগ মাহিন ভাইয়ের শরীরে ছিটিয়ে দিলেন। যাবার আগে মাহিন ভাইকে বললেন, তুমি মাটি নেবার সময় অনেক অস্বাভাবিক কিছু হয়তো দেখতে পাবে, কিন্তু ভয় পাবে না, তোমাকে তোমার কাজ করতেই হবে। আর মাটি নিয়ে আসার সময় পেছনে যাই ঘটুক একেবারে তাকাবে না। ভয়ে ভয়ে মাহিন ভাই তখন কবরের উদ্দেশ্যে রওনা দিল। তিনি যতই কবরের দিকে হাঁটছেন ততই মনে হচ্ছে তার শরীর ভারী হয়ে যাচ্ছে, পা যেন উঠতে চাচ্ছে না, মনে হচ্ছে কেউ পা মাটির দিকে টেনে রেখেছে। ভয়ে আস্তে আস্তে কবরের যখন অনেকটাই কাছে গেলেন, তখন চাঁদের আলোয় বাঁশঝাড়ের ভেতরে হালকা আলো আধারিতে কবরটা দেখে যেন ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরীর বেয়ে। ঠিক তখনই প্রচন্ড একটা দমকা বাতাস এসে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। মাটিতে পড়া অবস্থায় দেখতে পেলেন কাল বৈশাখী ঝড়ের মতো আশেপাশের সব গাছগুলো যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। বাঁশ ঝাড়ের বাঁশের মাথাগুলো যেন বাতাসের তোড়ে মাটি ছুঁয়ে যাচ্ছে বারবার। অনেক ভয়ে আর কষ্টেই উঠে দাঁড়ালেন তিনি। মনোবল শক্ত করে আবার হাঁটা দিলেন কবরের দিকে। এলোমেলো বাতাস যেন থামছেই না, মনে হচ্ছে সবকিছু ভেঙে আজ শেষ হয়ে যাবে। মাহিন ভাই ছোট একটা দৌড় দিয়ে কবরের পাশে বসলেন মাটি নেয়ার জন্য। চূড়ান্ত ভয়টা যে এখনো তার জন্য অপেক্ষা করছে এটা বুঝতে পারলেন কবরের দিকে তাকানোর সাথে সাথেই। এ কি, কবরের মাটি কই? মনে হচ্ছে কবরটা খোঁড়া আর মাঝখানে কাফন করা সেই লাশটা, লাশের সেই মাংস খসে যাওয়া মুখটা বের হয়ে আছে। তিনি মাটির জন্য চারপাশে হাতড়াতে শুরু করলেন। হঠাৎ কবরের ভেতর থেকে কিছু একটা তার হাত চেপে ধরল। মাহিন ভাই আল্লাহ বলে জোরে একটা চিৎকার দিলেন। সাথে সাথে তিনি দেখতে পেলেন কবরের ওপরে মাটি দেখতে পাচ্ছেন। তিনি এক মুঠো মাটি নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন। পেছন থেকে ভেসে আসছে করুণ কান্নার আওয়াজ, যেটা তিনি তার বাড়ির পাশে শুনতেন। প্রচন্ড বাতাসের সাথে কান্নার আওয়াজ, আর তিনি দৌড়ে চলেছেন কবরের এক মুঠো মাটি হাতে। কোন দিকে দৌড়াচ্ছেন, কত সময় নিয়ে দৌড়াচ্ছেন তার কিছুই মনে নেই। দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিতে গিয়ে কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান তিনি। আর কিছুই মনে নেই তার। চোখ খোলার পর তিনি দেখলেন উঠোনে শুয়ে আছেন পাশে হুজুর সহ গ্রামের অনেক মানুষ বসে। তখনও রাত। হুজুর তার হাত থেকে মাটিটুকু নিলেন, তাকে 1 গ্লাস পানি দিলেন খাওয়ানোর জন্য। মাহিন ভাই হুজুরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করতেই হুজুর বললেন, তুমি এই উঠোনের কোণে এসেই একটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাও, এরপরে তোমাকে আমরা এখানে নিয়ে আসি, এখন আর ভয় নেই। এরপরে হুজুর সেই মাটি একটা কাঁচের বয়মে রাখেন। তার সাথে পকেট থেকে লাল সুতো বের করে কয়েকটা তাবিজ রাখলেন আর বয়মের মুখটা বন্ধ করে দিলেন। এরপরে লাল কাপড় দিয়ে পুরো বয়মটা ঢেকে ফেললেন। তারপর কয়েকজনকে সাথে নিয়ে কবরের পাশে গিয়ে ছোট একটা গর্ত করে মাটিতে পুঁতে দিলেন। তখন সবকিছুই স্বাভাবিক ছিল। এরপরে হুজুর সহ সবাই বাড়ির উঠোনে ফিরে আসলেন। বাড়ির উঠোনে এসে হুজুর সহ সবাই আবার বসে পড়লেন। এরপরে হুজুর বলতে শুরু করলেন, আসলে মূল ঘটনাটা হলো কিছু মানুষ ব্ল্যাক ম্যাজিক করার জন্য অবিবাহিত কোনো ছেলে বা মেয়ের যারা আত্মহত্যা করেছে তাদের লাশের মাথা নেয়। এটা 3 দিনের দিন বা 7 দিনের মাঝেই তাদের নিতে হয়। আপনারা যে লোকটাকে দেখছেন তিনি এই লাশের মাথাটা নেয়ার জন্য এসেছিল। আপনারা তাকে না দেখলে তিনি লাশের মাথাটা কেটে নিয়ে যেতেন। তবে এই কবর খোঁড়ার আগে তিনি শুকরের নাড়ি ভুড়ি আর একজোড়া কবুতরের রক্ত দিয়ে একটা প্রসিডিওর করে কিছু খারাপ জিনকে তার বশে নিয়ে আসেন। আর তারা খুব শক্তিশালী জিন। এরপর তা সেই জিনদের সাথে করে নিয়ে আসেন। কিন্তু এখানে এসে যখন তিনি কাজটা ঠিকমতো করতে পারলেন না, তখন সেই জিনদের দিয়ে আপনাদের ক্ষতি করানোর চেষ্টা করছিলেন। ওই সময়ে যদি একা কোনো লোক রাতে ওই কবরের পারে যেতেন তাহলে হয়তো তিনি আর জীবিত ফিরে আসতেন না। এরপরে যখন আপনারা লাশটি নিয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন, সেই জিনগুলো আবার সেই লাশটা নষ্ট করার চেষ্টা করে, কিন্তু আপনাদের কারণে সেটা পারছিল না। আর মাহিনের সমস্যা হয় অ্যাম্বুলেন্সের ওপরে যখন একটা ভারী কিছু পড়ে তখন, কারণ মাহিন তখন গাড়ির সাইড দিয়ে তার অ্যাম্বুলেন্সে থাকা ঝাড়ু নিয়ে গাড়ির ওপরে কি পড়েছে তা দেখার জন্য এপাশ ওপাশ করে। একটা ভারী কিছুর সাথে ঝাড়ু ধাক্কা খায় ঠিকই, তবে তারা কিছুই দেখতে পায় না সেখানে। আসলে সে ঝাড়ু দিয়ে নিজের অজান্তেই ওই জিনদের একটা ধাক্কা দেয় আর নিজের ওপরে বিপদ ডেকে আনে। এরপরে জিনটা রাগান্বিত হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে। এজন্য প্রথমে তার সাথে এবং পরবর্তীতে তার পরিবারের সাথে এই ঘটনাগুলো ঘটে। আর আপনারা লাশ কবর দেওয়ার পরে লাশ ওপরে দেখতে পেতেন, এটার কারণ হলো আপনারা লাশটাকে নিয়ে এসে এভাবেই কবর দিয়ে দেন। তাই জিনগুলো তখনও চেষ্টা করতে থাকে লাশটার ক্ষতি করার জন্য। সেই জিনরা কোনো একটা কারণে লাশটা তুলতে পারত, কিন্তু কিছুই করতে পারতো না। তোমরা কবর পাহারা দেওয়ার সময় শব্দ আর আলো দেখে ভয় চলে আসো, এটাও জিনগুলোই করেছে যাতে তোমরা চলে যাও এবং তারা কাজটা আবার চেষ্টা করতে পারে। যদি সেখানে তবুও কেউ থাকতো তাহলে তারও অনেক ক্ষতি হতে পারত। আর কোনো সমস্যা নেই, আমি সব ঠিক করে দিয়েছি, আর ভয়ের কিছু নেই। তারপর দিন সকালে হুজুর আর মাহিন ভাই চলে আসেন। ঘটনার এই পর্যায়ে এসে মাহিন ভাই উদাস হয়ে ওপরের দিকে তাকিয়ে থাকেন। আমি খেয়াল করলাম মাহিন ভাইয়ের চোখ ছলছল করছে। মাহিন ভাই আমাকে বলতে শুরু করলেন, জানেন তুষার ভাই, এই ঘটনা
আমার আর আমার পরিবারের অবস্থা কতটা খারাপ করে দিয়েছিল। আমি সেদিন বাড়ি ফিরে আসার পরে ঘটনা সব ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে যায়। আমি দিন দিন অসুস্থ হতে থাকি। 1 বছর আমি কোনো কাজ করতে পারিনি। জমানো টাকা দিয়ে কোনো মতে দিন চলতো আমাদের। আমার চিকিৎসা, পরিবারের খাওয়া খরচ চালাতে গিয়ে বারবার মনে হচ্ছিল সেদিন মরে গেলেই বোধহয় আমার জন্য ভালো ছিল। আমি আর পরিবারের এত কষ্ট সহ্য করতে পারতাম না। সব সময় মনে হতো আমি তো ওই লাশটার কেউ না, আমি তো ওই গ্রামের কেউ না। লাশের মাথা নিতে আসা ব্ল্যাক ম্যাজিক করা সেই লোকটাকে তো আমি চিনি না, বা কোনো ক্ষতি তো আমি করিনি। তাহলে এর জন্য আমি আর আমার পরিবার কেন এভাবে শাস্তি পাবো? আমাদের সাজানো গোছানো সুন্দর জীবন কেন এমন হয়ে যাবে? এবার মাহিন ভাইয়ের গাল বেয়ে পানি পড়তে শুরু করলো। তিনি বললেন, জানেন, এমন সপ্তাহ গেছে আমি আমার ছোট্ট ছেলের মুখে একটু ভালো খাবারও তুলে দিতে পারিনি, তার ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করতে পারিনি। আমি কয়েকবার আত্মহত্যার কথাও ভেবেছিলাম পরিবারের এই করুণ পরিণতি দেখে। আবার ভাবতাম আমি চলে গেলে এদের কি হবে। চোখ মুছতে মুছতে বললেন, অবশেষে আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলাম, কাজে যেতে শুরু করলাম, অ্যাম্বুলেন্স ছেড়ে মাইক্রো চালাতে শুরু করলাম। আল্লাহর রহমতে আবার সুদিন ফিরে আসতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, এখন পরিবার নিয়ে ভালো আছি। ঘটনা শেষ করে আমাকে বিদায় জানিয়ে উনি চলে যাচ্ছেন। আমি ওনার গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর মনে মনে বলে উঠলাম, আল্লাহ, তুমি ওই ব্ল্যাক ম্যাজিক করা লোকগুলোকে হেদায়েত দান করো। তাদের জন্য যেন আর কোনো সাজানো পরিবারকে এভাবে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়াতে না হয়। এখানেই তিনি শেষ করেছেন ঘটনা। তো এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আপনাদের পছন্দের একজনের, জাহিদ ভাইয়ের, আপনারা জানেন, এবং ওনার ঘটনা সবসময় একটু ডিফারেন্ট হয়ে থাকে এবং সবসময় একটু রোমাঞ্চকর। তো ঘটনা আমি যেটা শেয়ার করছি সেটা 2016 সালের একটা ডেভেলপার কোম্পানির এমডি মেয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা। এমডি সাহেবের পরিবারের স্ত্রী, তার মেয়ে, তার 2 মেয়ে এবং তার মা এবং 2 জন গৃহপরিচারিকা তাদের বাসায় ছিলেন। তো ঘটনা শুরু হয় এমডি সাহেবের মেয়ের বিয়ের পর থেকে। তার বড় মেয়ের বিয়ের 3 থেকে 4 দিনের মাথায় এমডি সাহেবের মা মারা যায়। তো মারা যাওয়ার আগের থেকে 3-4 দিন আগের থেকেই তিনি বলছিলেন তিনি একটা শয়তানকে দেখেছিলেন তার নাতনির বিয়ের দিন, এবং সেই শয়তান নাকি ঠিক নাতনির পেছনে দাঁড়িয়েছিল। আর সেই শয়তানটা সেদিন থেকে প্রতিদিন রাতে এসে তাকে থ্রেট করে যাচ্ছিল যে তোকে শেষ করে ফেলবো, এবং তোকে শেষ করার পর তোর নাতনিকে ধরবো। এভাবে 2 দিন রাতে সে তাকে বলেছিল একই কথা, এবং সেটি তার পরিবারকে তিনি জানায়, এবং এও বলেছে শেষ দিনের দিন যে কাল রাতে তোকে নিতে আসবো, তোর সময় ফুরিয়ে গেছে, দেখবো তোকে কে বাঁচায়। তো পরিবারের সবাই ধরে নিয়েছে যে ওনার এটা মতভ্রম, কারণ এটা ওনার বয়স 70-এর বেশি ছিল, আর ওনার আগের থেকেই হালকা মানসিক সমস্যাও ছিল, তাই সবাই গুরুত্ব দেয়নি। কিন্তু ঠিক সেদিন রাতেই উনি মৃত্যুবরণ করেন। রাত পার হবার পর তাকে সবাই তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে যায়, এবং প্রত্যেকেই যায়, এবং লাশ পুরো পরিবার সহ যে গ্রামে দাফন করে। তো দাফনের পর সেদিন দাফনের রাতের দিন পরিবারের সবাই একটা স্বপ্ন দেখে, এবং সবাই দেখে যে তারা সবাই অন্ধকার একটা ঘরের মধ্যে বন্দী, এবং ওই ঘরের ভেতর থেকে হার্টবিটের শব্দ ভেসে আসছে। তো এমডি সাহেব এবং তার বড় ভাই, তার বোন, তারা সকলে মিলে মিলাদ মাহফিল শেষ করে 2 দিন পর সকলেই তার নিজ নিজ পরিবার নিয়ে ঢাকায় ফিরে আসে। এরপর কিছুদিন পর থেকে এমডি সাহেবের বড় মেয়ে, যার কিছুদিন আগে বিয়ে হয়, সে তার দাদিকে দেখতে পায়। যেমন এই দাদি হেঁটে চলে গেল, বা উনি বেঁচে থাকাকালীন হামান দিস্তা ব্যবহার করতেন, এবং সেই হামান দিস্তা নিয়ে দাদি বিছানার উপর বসা। উনি তার মাকে বলেন, তার মা বেশি একটা গুরুত্ব দেয় না, তার এমডি সাহেবের ওয়াইফ বেশি একটা গুরুত্ব দেয় না। তার মা ভেবেছিল কেউ চলে গেলে তো মন খারাপ হয়, আর এর জন্য হয়তো এরকম হচ্ছে। তো মেয়েটা তার স্বামীকেও বলে, কিন্তু স্বামীও তেমন গুরুত্ব দেয় না। আর এটাই আমাদের মেইন সমস্যা, আমরা কোনো কিছু গুরুত্ব দিতে চাই না, এবং পরে এটার খেসারত দিয়ে মেটাতে হয়। এভাবে কিছুদিন যায়। একদিন রাতে মেয়েটার ঘুম ভাঙে তার দাদির ডাক শুনে। সে উঠে বসে। ডাক আসছিল দাদির ঘর থেকে। সেই রুমে যায়, দাদির ঘরে যায়। সে দেখতে পায় দাদির ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। তার দাদি ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। তিনি রক্তাক্ত। এমন অবস্থায় যা দেখে তিনি মনে হলো তিনি সদ্য একটা বাচ্চা প্রসব করেছে। এটা দেখে মেয়েরা শক্ত হয়ে যায়। তার গলার থেকে কোনো ধরনের ভয়েস বের হচ্ছিল না। এবার সে দেখে তার দাদি সেই রক্তাক্ত অবস্থায় বাচ্চাদের মতো গড়িয়ে গড়িয়ে তার দিকে এগোচ্ছে। তার এক হাতে একটা সদ্য জন্ম নেওয়া শিশু। এটা দেখে এবার সে চিৎকার দেয়। দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে ফ্লোরে পড়ে মাথায় আঘাত পায়। তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে সে তার মাকে বলে যে আমি এসব জিনিস দেখেছি।
এখন মেয়েটার পরিবার মনে করতে লাগে হয়তো মেয়েটার মানসিক সমস্যা হচ্ছে, কারণ একে তো নতুন বিয়ে, তার সাথে দাদি মারা গেছে এবং দাদির সাথে মেয়েটার বেশ ভালো সখ্যতা ছিল। তো দাদিকে সে খুব পছন্দ করতো, ভালোবাসতো। তো এটা হয়তো তাকে মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে। তার চিকিৎসা চললো কিছুদিন। এদিকে মেয়ের মা লক্ষ্য করতে থাকে যে মেয়ের আশেপাশে একটা কালো ছায়া ঘোরাফেরা করে। তিনি তার মেয়ের বাবার সাথে আলোচনা করে। তারা ধারণা করে যেহেতু নতুন বিয়ে, তাই কুনজর বা ক্ষতি পড়লো কিনা। তো তাদের একটা প্রাতিষ্ঠানিক মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার প্রধানকে তারা ডেকে আনে বাসায় এবং দুপুরে সপরিবারে খাওয়া দাওয়া শেষ করে এমডি সাহেব এই হুজুরকে বলে, দেখেন আপনি তো মেয়েটাকে পরে ফু দেন, তো সমস্যায় আছে মেয়েটা। তো হুজুর কি করলো, দোয়া পরে ফু দিয়ে সেদিন চলে যায়। তো যেদিন চলে যাবে মানে সেদিনই বিকালবেলা হুজুর চলে যাবার কিছুক্ষণ পর মেয়েটা বমি করতে শুরু করে, রক্ত বমি, এবং বমির সাথে অল্প কিছু সাদা চুল বেরিয়ে আসে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা করে জানা যায় পেটে কোনো ধরনের সমস্যা নেই। এদিকে চুল বের হতে দেখে মেয়েটার বাবা মা বুঝতে বাকি হলো না মেয়েটার কোনো সমস্যা, মানে মেয়েটার একটা সমস্যা হয়েছে। এমডি সাহেব সেই পারিবারিক হুজুরকে পরের দিন বমির সাথে সাথে চুল বের হওয়ার কথা বলে। হুজুর বলেন হয়তো বিয়ের দিন কেউ একটা কিছু করেছে, আচ্ছা আমি আসবো 2 দিনের মধ্যে, দেখি কিছু করা যায় কিনা। হুজুর ঠিক আসে এবং মেয়েটাকে বসায়। তার সামনে একটা বোল পানি রাখে। হুজুর সেই পানিতে বেশ কয়েকটা সুই, কিছু মাটি এবং মেয়েটার ব্যবহার করা কাপড় এক টুকরা দিয়ে দেয়। তিনি মেয়েটাকে বলে পানির দিকে তাকিয়ে থাকো। তো মেয়েটা পানির দিকে তাকিয়েছিল। সেই সময় সেই হুজুর তার মতো করে দোয়া দুরূদ পড়ছিল। মেয়েটার সাথে যদি কোনো বদজিন থাকে তবে সে যেন বের হয়ে আসে। যখন হুজুর দোয়া পড়ছিল তখন সেই ফ্ল্যাটে 2 হাতে সজোরে তাল মিলিয়ে তালির শব্দ আসছিল। মেয়েটা চোখ বন্ধ করে রেখেছিল। তালির শব্দটি এতই চারদিক ঘুরছিল, তালির শব্দে সবাই ভয় পেয়ে যায়, এমনকি হুজুর পর্যন্ত ভয় পেয়ে যায়। কেননা এমন আগে হুজুর কখনো ফেস করে নাই। মূলত হাজির করতে গেলে এমন হয় না। সেই সময় মেয়েটা কিছু দেখছিল না, শুধু কানে শুনছিল হার্টবিট করার শব্দ। হুজুর দোয়া দুরূদ পড়া বন্ধ করে পানির বোলে তাকিয়ে দেখতে যাবে, ঠিক তখনই কোনো কিছু পানির বোলটাকে ছুঁড়ে ফেলে দাদির ঘরের দিকে। পানির বোলটা হঠাৎ করে এরকম অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়। তারপর দিন এমডি সাহেব হুজুরের কাছে জানতে চান ঘটনা কি। মা মারা যাওয়ার কদিন আগে থেকে বারবার বলতেন তার ঘরে একটা শয়তান আসতো। তাকে বলতো আর 3 দিন, আর 2 দিন, এভাবে বলতো যে তোকে নিয়ে যাব, তারপর তোর নাতনির পালা। আর তার মা দেখেছেন যে বিয়ের আগে তার মায়ের পেছনে নাকি কালো একটা ছায়া দাঁড়িয়ে আছে। আবার গতকাল তো নিজ চোখে সব দেখলো সবাই। হুজুর বলেন দেখুন আমার মনে হচ্ছে এটা একটা বজ্জাত জিন, কেউ পাঠায়নি, হয়তো নিজ থেকে এসছে, কিন্তু আমি তো জানি না কেন আসছে। তো ঘর বন্ধ করে যাচ্ছি, আপনারা কোনো একটা ভালো আলেমকে দেখান, যদি যত তাড়াতাড়ি পারেন দেখান। তো হুজুর ঘর বেঁধে দিয়ে চলে যায়। যাওয়ার সময় তিনি বলেন এই বাধা সেই বজ্জিনটা কিন্তু ভেঙে ফেলবে, সুতরাং তাড়াতাড়ি আলেমকে দেখান আর মেয়েটাকে যেন দেখে রাখা হয়। এর মধ্যে সেই পরিবারের মালিকানাধীন বেশ কয়েকটা নির্মাণাধীন ভবনের সাইটের সমস্যা শুরু হয়। শ্রমিকদের মধ্যে অহেতুক আহত হওয়া শুরু হয়। বিদ্যুৎ লাইন বিভিন্নভাবে ছিঁড়ে ঝুলে থাকছিল। টন টন ওজনের রড দাঁড় করিয়ে রেখেছিল কে জানেই। অদ্ভুতভাবে তাল মিলিয়ে হাততালির শব্দ আসত বিভিন্ন জায়গা থেকে। বড় মাপের কংক্রিট মিক্সার ট্রাক উল্টে একবার পড়েও গেছিল এবং সেখানে এক শ্রমিক আহত হয়েছিল। এরপরে সাইটের সব কাজ বন্ধ করে দিতে তার বাবা মেয়েটির বাবা বাধ্য হয়। তো মেয়েটির বাবা এমডি সাহেব দেশের বেশ কয়েকজন প্রখ্যাত আলেমদের সাথে যোগাযোগ করে, তাদের পরামর্শে দোয়া দুরূদ পড়া হয়, বাড়ি বন্ধ করা হয়। এমন কোনো কিছু বাকি ছিল না যা করা হয়নি। কোরআন খতম করা হয়। এর মধ্যে জানা যায় মেয়েটা প্রেগনেন্ট। পরিবারের খুশির এক ঝলক আসে কিছুদিনের জন্য। কোরআন খতমের পর কিছুদিন পর্যন্ত হাততালির ঘটনা তাদের সাথে ঘটেনি। তাদের ভবন নির্মাণের কাজ শুরু করে এবং শুরু করলে তা পুনরায় আবার বন্ধ করে ফেলতে হয়, কারণ সমস্যা আবার শুরু হয়। এর মধ্যে একদিন রাতে মেয়েটা ঘুমাইছিল একা। তার স্বামী কোনো একটা কাজে দেশের বাইরে ছিল। মাঝরাতে তার ঘুম ভাঙে, শুনতে পায় তার দাদির ঘর থেকে ছোট একটা বাচ্চারা যেভাবে নামতা শেখায় সেভাবে নামতাকে জানি পড়ছে, যেমন 1 1 1, 1 2 2, এভাবে কেউ নামতা পড়ছে। এটা শুনে সে কোনো কিছু না ভেবে তারা দাদির ঘরে চলে যায়। ভোরে তাদের গৃহপরিচারিকা কাজের যে লোক একজন তাকে বেহুশ অবস্থায় দাদির ঘরে 2 পা অবস্থায় উল্টো ঝুলে থাকতে দেখে। চিৎকার করে সবাইকে ডেকে তোলে। কোনোভাবে তাকে উদ্ধার করা হয়। মুখে পানি ছিটিয়ে হুঁশ আনানোর চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর তার হুঁশ আসে। তাকে তার বিছানায় নেওয়া হয়। তার স্বামী এই ঘটনা শুনে সেদিন তাদের বাড়ি ফেরে। সেদিন যেহেতু তাকে উল্টা ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়, তাকে হাসপাতালে নেওয়া হয় পরীক্ষা নিরীক্ষার জন্য। যেহেতু সে প্রেগনেন্ট, চেক আপের পর তাকে বাসায় আনা হয়।
তার কাছে জানতে চাওয়া হয় বেশ কয়েকবার যে সে রাতে কি হয়েছিল, সে কি দেখেছিল তার দাদির ঘরে। মেয়েটার বর্ণনা অনুযায়ী তার ঘুম ভাঙে বাচ্চাদের নামতা শোনার মতো শব্দে। তার মনে হলো দাদির ঘর থেকে দাদির কথা বলার ধরনের মতো কেউ নামতা পড়ছিল। সে উঠে দাদির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে উকি দেয়। উকি দিয়ে সে দেখে একজন মাঝবয়সী মহিলা ফ্লোরে বসে আছে। তার সামনে মোম জ্বলছিল বেশ কয়েকটা, শাড়ির আঁচলে তার মাথা ঢাকা। সে একটা রক্তাক্ত সদ্য ভূমিষ্ঠ শিশু তার এক হাতের তালুতে হাত ধরে রেখেছিল এবং অন্য হাতের আঙ্গুল দিয়ে সেই শিশুর শরীরে কিছু লেখছিল। এটা দেখে সে যখন আর সরে যেতে চাচ্ছিল, ঠিক তখনই সে নিজেকে আবিষ্কার করে যে সেই ঘর থেকে আর কোনো ধরনের বের হওয়ার দরজা নাই। আপনি চিন্তা করেন, আপনি একটা রুমে আটকা পড়ে গেছেন, বের হতে পারছেন না, আর এই একজন মানুষ আপনার সামনে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। সে ভয়ের চোটে চিৎকার করছিল এবং গোঙাচ্ছিল। সেই সময় সে আবারও সেই নামটা শোনা শুরু করে, এক একে এক, এক দুগুণে দুই, এরকম সব নাম এবার শুনতে লাগলো এবং সেই হাততালি সে শুনতে লাগলো। সে কাঁদছিল ভয়ে, অসাড় হয়ে, শরীর ঠান্ডা হয়ে গেছে। সে দরজা খুলতে না পেরে দেয়ালের দিকেই মুখ গুজে রইল। কিছুক্ষণ পর সে শুনল কেউ তাকে ডাকছে। এভাবে কিছুক্ষণ ডাকার পর সে একটু পিছনে ঘুরে দেখতে পায় সেই মাথায় ঘোমটা দেয়া মহিলা তার দিকে তাকিয়ে আছে। সেই মহিলা তার দিকে সদ্য জন্মানো বাচ্চাটাকে এগিয়ে দিল ধরতে, তাকে ধরতে বলল। সেই বাচ্চাটিকে কাঁপতে কাঁপতে কোনোভাবে ধরে। একটু চিন্তা করেন কি অবস্থা মধ্যে দিয়ে যাচ্ছিল মেয়েটা, কতটুকু মানসিক চাপে ছিল। বাচ্চাটা সে হাতে নিয়ে দেখে বাচ্চাটা পুরোপুরি বাচ্চার মতো নয়, তার হাতের তালুর মতো হবে আকারে, পরিপক্কতা আসে নাই বাচ্চাটা। সে যখন বাচ্চাটিকে দেখছে তখন তার সামনের ঘোমটা দেয়া সেই মহিলা বলতে লাগলো, এটা তোর ছেলে, কত ছোট তাই না, নিয়ে যাব, আমি আসছি নিতে। আমি এই বংশের জন্ম নেয়া প্রথম সব ছেলেকে নিয়ে গেছি। তোর বড় চাচাকে নিতে পারি নাই কারণ তিনি বেঁচে গেছে, কিন্তু তুই পেট বাঁধিয়ে ফেলেছিস তখন, তাই এবার তোরটা নিয়ে যাব। ধীরে ধীরে সেই নারী মূর্তিটি মেয়েটির কাছে এসে একটা হাত মেয়েটার পেটে ঢুকিয়ে দেয়। তীব্র যন্ত্রণায় মেয়েটা কাঁদতে থাকে এবং হাতে থাকে সেই শিশুটা মেয়েটার হাত কামড়ে ধরে। সেই নারী মূর্তি মেয়েটার পেট থেকে হাত বের করে মেয়েটার পা ধরে হেঁচড়ে টেনে নিয়ে গেল। মেয়েটা দেখলো সেই নারী মূর্তি তার পায়ে কিছু একটা বেঁধে তাকে উল্টো করে ঝুলিয়ে দেয়। সেই ঝুলন্ত অবস্থায় মেয়েটা দেখে সেই ছোট্ট শিশুর মতো আরো বেশ কয়েকটা শিশু এভাবে ঝুলছে, দেয়ালে ঝুলে আছে। তারা সেই অপরিপক্ক হাতে হাত তালি দিচ্ছে এবং নামতা পড়ছে এক 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 এভাবে। মেয়েটা এসব দেখতে দেখতে ঝুলেই রইল, কখন বেহুশ হয়ে গেছে তার মনে নাই। এরপর মেয়েটা বলে সে তখনও হার্টবিটের শব্দ পাচ্ছে তার কানে। সে বলে দাদির দাফনের দিন রাতে একটা স্বপ্ন দেখে সে অন্ধকার ঘরে হার্টবিটের শব্দ ভেসে আসছে। তার মা, তার বাবার সকলের মনে পড়লে, হ্যাঁ ঠিক তাই তো, সেই রাতে তো তারা ঠিক একই স্বপ্ন দেখেছিল। কিন্তু তাদের বড় মেয়ের অবস্থা থেকে তারা চেপে যান। মেয়ের সামনে সেই কথা তারা আগে বলে নাই। মেয়েটার স্বামী এসে মেয়েটাকে আগে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপর মেয়েটাকে তার নিজের বাড়িতে নিয়ে যায়, কারণ এই সমস্যাই বাসায় হচ্ছিল। এদিকে এমডি সাহেব চিন্তা করলো যে সমস্ত নির্মাণাধীন সাইটের সমস্যা আর তার মেয়ের সমস্যা এক নয় তো। তাই তিনি তাদের আত্মীয়র কথা একজন জ্যোতিষের কাছে যায় এবং তাকে বিস্তারিত বলে। তো জ্যোতিষ সব ধরনের প্রক্রিয়া পালন করে এমডি সাহেবকে বলে, পরিবারের উপরে 60 বছরের পুরানো অভিশাপ ফিরে আসছে এবং ফিরে এসেই আগে আপনার মাকে তারা পথ থেকে সরিয়ে দিয়েছে। আপনার মা তো মারা গেছে, এই অভিশাপের উৎপত্তি যেন লুকানোই থাকে, এই জন্য আপনার মাকে তারা সরিয়েছে। এই অভিশাপের কালো ছায়া পুরো পরিবারের উপর এখন। এমডি সাহেব জানতে চায় কি করা যেতে পারে। তো সে জ্যোতিষ অপারগতা প্রকাশ করে, কারণ তার জ্যোতিষ বিদ্যায় এই জিনিস নাই। এদিকে মেয়েটির শ্বশুরের বাড়িতে বেশ কদিন ভালোভাবে কেটে যায়। একদিন সন্ধ্যায় মেয়েটা হুট করে খাবার টেবিল থেকে উঠে যায় এবং উঠে তার স্বামীকে কিল ঘুষি মারতে থাকে। আরে সেই নাম তাই একে একাই বলতে থাকে, এভাবেই বলতে থাকে সবার সামনে। সেই মুহূর্ত থেকে শুধু নামটাই বলতে থাকে, এরপর কিছু আর বলছে না, শুধু নামটাই বলছে। এমডি সাহেবকে তা ফোন দেয়, মেয়ের জামাই তাকে সবকিছু বলে। অনেক কষ্ট করে তারা মেয়েকে তার মেয়ের বাসায় তাদের বাসায় নিয়ে আসে এবং বেশ কয়েকজন হুজুর নিয়ে আসবে বলে আশ্বাস দেয়। তো হুজুর আসে, কিন্তু কোনো সমস্যার হাল করতে পারে নাই। তারা আপ্রাণ চেষ্টা করছিল যেন মেয়েটা সুস্থ হয়, কিন্তু দ্রুতই তার আচরণের পুরো পরিবর্তন ঘটে যায়। সারাদিন বিড়বিড় করে তিনি নামতা পড়তে এবং নিজের পেটে নিজেই আঘাত করত।
সমাধান না হওয়া পর্যন্ত একজন আলেম, মানে সমাধান না, তারা ওয়েট করতে থাকে। একজন আলেম পীরকে তারা নিয়ে আসে বরিশাল থেকে। তিনি মেয়েটাকে দেখে তিনি বলেন, রাতে জিন হাজির করা হবে মেয়ের সমস্যা জানার জন্য, আপনারা সবাই সাবধানে থাকবেন। পীর সাহেবের সাথে বেশ কয়েকজন সাথীও এসেছিল। এশার নামাজের পর পীর সাহেব তার সাথে আসা হালকা রাশের একজন ছেলেকে তাদের মধ্যে বসান। রাশের মধ্যে ছিল যে তুলা রাশির একটা ছেলেকে, তার চারপাশে নানা রকম খাদ্য সামগ্রী তুলে দেওয়া, মানে খাদ্য সামগ্রী রাখা হয়। তো পীর একটা ভোজ পাতার কাগজে কিছু লিখে জ্বালিয়ে অন্ধকার করে দেয় চারিপাশে। কিছুক্ষণ পর জানালা এবং গেটগুলোয় প্রচন্ড শব্দ হতে থাকে। ধূপ করে একটা শব্দ হয়ে সব থেমে যায়। জিন এসেই বলতে লাগলো, কালো ছায়া, কালো ছায়া। এটা কিন্তু হুজুরের সেই জিন। আমাকে ছেড়ে দাও, এখানে শুধু কালো সাপ আর সাপ, আমাকে কামড় দেবে, আমাকে ছাড়ো, এমন করছিল। পীর সেই জিনকে বোঝানোর চেষ্টা করে, জানতে চায় সমস্যা কি এই ঘরের। সেই জিন এটাকে শুধু একটুকুই বলে যে সমস্যার গোড়া বংশের, অনেক বছর আগে বোতলে আটকে রেখেছিল, এখন ছাড়া পেয়েছে, যা চাইবে তাই নিয়ে যাবে, আমাকে ছেড়ে দাও বলে চিৎকার করছিল। এখন তার অনুরোধে তাকে ছেড়ে দিয়ে আরেকজনকে ডাকা হয়। একই রকম ঘটনা ঘটে। পরে পীর নিজে মেয়ের মধ্যে থাকা সেই জিনের সাথে কথা বলার জন্য একটা নিয়ম পালন করে তাকে ডাকে, কিন্তু সে সাড়া দেয় নাই। পীর সাহেব বোতলে এনে তাকে বোতল ভরবে এই বলে ভয় দেখায়, তাও তিনি সফল হয় না। এদিকে মেয়েটা ছিল গর্ভবতী, এটাও মাথায় রাখার কথা। ঠিকমতো না খাওয়ার কারণে শারীরিক অবস্থা মেয়েটার আরো বেশি খারাপ হয়ে যায়, আর সাথে তো সেই অত্যাচার ছিলই। এদিকে 2 মাসের বেশি সময় চলে যায়। এমডি সাহেবের বড় ভাই কোরআন শিখতেন জাহিদ ভাইয়ের এক পরিচিত ইমামের কাছে। তো সেই ইমাম জাহিদ ভাইকে তাদের বাড়িতে নিয়ে যায়। তো এত কথা জাহিদ ভাইয়ের সাথে হয় নাই। তো জাহিদ ভাই ঘরে ঢোকার সাথে সাথে মনে করে হাততালির শব্দ আসছে, আর চোখে ভাসতে থাকলো অন্ধকার একটা ঘর। এমডি সাহেব এবং তার স্ত্রী তাকে সব কথা বলে এবং সব কিছু বলে। এতক্ষণ যা শুনলেন তা সব কিছু বলে। জাহিদ ভাই সব শোনার পর মেয়েটার ঘরে যায়, তার স্বামীকে নিয়ে যায় সাথে করে, এবং মেয়েটার সামনে বসার সাথে সাথেই মেয়েটা শিশুদের মতো নামতা পড়তে শুরু করে। জাহিদ ভাই তার সাথে তার মতো করে কথা বলার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের ফ্ল্যাটে ঢোকার পর থেকে তখন পর্যন্ত হাততালির শব্দ জাহিদ ভাই শুনেই যাচ্ছে, এবং যেটা অন্য কেউ পাচ্ছিল না, যার কারণে জাহিদ ভাইয়ের মাথার এক পাশে ব্যথা করছিল। তো জাহিদ ভাই বেশ কিছুক্ষণ চেষ্টা করে তার সাথে কথা বলতে না পেরে যেভাবে তাদের ডাকতে হয় সেভাবে ডাকলো, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। জাহিদ ভাই অবাক হয়ে গেল, কারণ জিন এলে তো এতক্ষণে তার ডাকে সাড়া দিতই। এটা মানসিক সমস্যা, এক মুহূর্তেও তা মনে হয় নাই, বরং এটা ধোকা দিচ্ছে তাকে। জাহিদ ভাই এইটা চিন্তা করে এবং সেদিনের মতো চলে আসে, এবং মেয়েটার ঘর থেকে জাহিদ ভাই বের হওয়ার সময় পুনরায় তার কাছে যেয়ে, তার কানের কাছে যেয়ে বলে যে, তুমি যে তাকে বশ করে রেখেছো, তুমি টেনশন করো না, আমি কাল আসবো, সব খোঁজ নিয়ে আসবো, আজ পারলে ধোকা দিলে কাল ধোকা দিতে পারবে না। এটা বলার পর সে আমার দিকে তাকালো, তারপর হাত তালি দিয়ে তার আবার নামতা পড়া শুরু করলো। জাহিদ ভাই সেদিন চলে আসে এবং জাহিদ ভাইয়ের অপেক্ষা রাতের বেলার। জাহিদ ভাইয়ের জিনকে তিনি তার সেই মেয়েটার অ্যাড্রেস দেয়, ঠিকানা দেয়, তার বাবা মার ঠিকানা দেয়, বাবা মার অফিসের ঠিকানা দেয়, সাথে সাথে তার বাবা মা যা যা বলেছে তাও তাকে বলে। এবং জাহিদ ভাইয়ের সাথে ওই বাসায় যাওয়ার পর কি কি হলো সেটাও জানানো হলো। তো বরাবরের মতোই উনি বললেন, অপেক্ষা করো, এবং এটা বলে সে চলে যায়। উনি আসলো, প্রথম কথাটা ছিল যে সাপ যদি নিজে শিকারকে গিলে ফেলে তাহলে তো তাকে বাঁচাতে পারবে না, যতই চেষ্টা করো না কেন। তুমি সাপটিকে মেরে ফেলতে পারো, কিন্তু সে তো তার শিকারকে আগে মেরে তারপরে তো গিলবে, তাই না? তো জাহিদ ভাই বলে, এর মানে কি? উনি বলতে শুরু করেন, এই পরিবারের পূর্বপুরুষদের তাদের গ্রামের বাড়ির এলাকায় আধিপত্য ছিল ব্রিটিশ আমল থেকেই। জমিদার না হলেও এরা অনেক সম্পদের মালিক ছিল। 80 বছর আগে বা তার বেশি আগে তাদের এলাকায় অন্য এলাকা থেকে একটা পরিবার এসেছিল কাজের খোঁজে, বয়স্ক স্বামী এবং তার স্ত্রী। মেয়েটার দাদার দাদা তাদের কাজে দেয়। কোনো কারণে একদিন তাদের আত্মীয় স্বজনরা সেই বয়স্ক লোককে পিটিয়ে মেরে ফেলে। তাকে বাঁচাতে যেয়ে তার স্ত্রী আঘাত পায় এবং সেই অবস্থায় ওই স্ত্রীর গর্ভপাত হয়। সেই বয়স্ক লোকটা আগেই মারা গিয়েছে, এখন গর্ভপাতের কারণে সেই মহিলাও মারা যায়। তাদের অভিশাপ লেগেছে। সেই মহিলা মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গিয়েছিল তাদের। সেই অভিশাপ আসমানে গিয়ে ফিরে এসেছে, জমিনে ঘুরছে। বাতাসে ঘুরে এসে তাদের কাছে আবার অভিশাপ পেয়ে বসে। এই পরিবারের প্রথম ছেলে সন্তান সে অভিশাপ হতে দেয়নি। মেয়েটার চাচাও ছিল প্রথম ছেলে সন্তান,
আল্লাহর একদিনদার বান্দার উছিলায় ওই অভিশাপকে একটি বাক্সে আটকানো হয়েছিল মেয়েটার চাচার জন্মের সময়। সদ্য কিছুদিন আগে সে মুক্তি পায় এবং পেয়ে সে সবার আগে মেয়েটার দাদিকে আক্রমণ করে, কেননা যারা তাকে আটকে ছিল তার মধ্যে কেবল একমাত্র একজন বেঁচে ছিল, সেটা হচ্ছে মেয়েটার দাদি, আর কেউ বেঁচে ছিল না। এখন সে এই মেয়েটার প্রথম সন্তানকে নিয়ে যাবেই। এই কথাগুলো সত্যি বলতে জাহিদ ভাইয়ের মাথায় আর কোনো কাজই করছিল না। জাহিদ ভাই জিজ্ঞেস করে তার জিনকে, যদি অভিশাপ হয় তবে কিভাবে কথা বলবো, কথা বলে কিভাবে, নামতা পরে কিভাবে? উনি বলেন সব পারবে না কেন? এটা তো সেই মহিলার কারিন, যে প্রতিশোধ নিচ্ছে কারণ তার শরীরকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে, কারণ সেই শরীরে সে থাকতো, এখন সে একা। অভিশাপ বহনকারী এই কারিন তার কাজই করে যেতে থাকবে। যখন তাদের পরিবারে কারো প্রথম সন্তান ছেলে হবে, কারিন ফিরে আসবে, বারবার ফিরে আসবে। আমি ওনার কাছে জানতে চাইলাম এখন কিভাবে মেয়েটাকে আর মেয়েটার সন্তানকে বাঁচানো যায়। জাহিদ ভাই জিন বলে, পুনরায় তাকে বাক্সে ঢোকাতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। যদি সফল না হই তাহলে তো মেয়েটার ক্ষতি করবে। তো জাহিদ ভাই তাকে বলে, নিষ্পাপ শিশু তো কেন অভিশাপের শিকার হবে, ও তো নির্দোষ। তো জাহিদ ভাই জিন উত্তর দেয়, দেখো এর কারণে অন্তত 19 জন ছেলে শিশু জন্মের সময় মারা গেছে বা পেটে থাকতেই মারা গেছে। তো জাহিদ ভাই বলে, আমি যে তাকে ডাকার চেষ্টা করলাম, সে তো আসলো না। তিনি বলেন, সে তো কারিন, সে তো আমাদের মতো না, তাদের সাথে কথা বলার নিয়ম নীতি তুমি জানো না, তাই কথা বলতে পারো নাই। আমি তার কাছ থেকে জাহিদ ভাই তার কাছ থেকে কারিনের কথা বলার পদ্ধতি জানার চেষ্টা করলো এবং কিভাবে বাক্সে ভরা যাবে সেটাও পদ্ধতি জানা গেল। তো জাহিদ ভাই 2 দিন পর সেই বাড়িতে যায়। জাহিদ ভাইয়ের জিনের সাথে কথা হওয়া তাদের আগেই জানিয়েছিল যে তার জাহিদ ভাইয়ের সাথে জাহিদ ভাইয়ের জিনের কথা হয়েছে। তো এমডি সাহেব আগে থেকেই জানতেন যে তার দাদারা ভালো ছিল না। তো জাহিদ ভাইয়ের জিন বলে নিয়েছিল যে সফল হওয়ার থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আগে থেকেই সব আলোচনা করেছিল। জাহিদ ভাই তাদের ফ্ল্যাটে প্রবেশ করে, মেয়েটার ঘরে যেই মেয়েটার সামনে বসে মেয়েটাকে ডাকে। তো তার নাম ছিল সালিমা। তো জাহিদ ভাইয়ের মুখে সে তার নাম শুনে বিড়বিড় করে একের ঘরের নামটা পড়া বন্ধ করে এবং বন্ধ করে তার দিকে তাকিয়ে কথা বলতে শুরু করে। যেহেতু সে বিহারীদের ভাষায় কথা বলছিল, তাই জাহিদ ভাই বাংলাতেই তার সাথে কথাগুলো বলে। বন্দি করতে এসেছ, পারবে না। আমি তোমার চেয়ে বেশি ক্ষমতাধর, যা আমার তা আমি নিয়ে যাবই। তো জাহিদ ভাই একটা কথা জিজ্ঞেস করতে যাওয়ার সময় সে বাধা দিয়ে বলে, চেয়েছিলাম আরেক কয়েকদিন পর নিয়ে যাব, কিন্তু না, আজ নিয়ে যাব। এটা সেই ভেতর থেকে আসছে কথাটা। আমাকে বন্দি করা ফোন দিয়ে এটেছিস বলেই তো মেয়েটির পেটে আঘাত করতে যাবে। তখনই এমডি সাহেব তার বলছে যে আমাকে বন্দি করতে এসেছিস। তখন মেয়েটা কি করলো যে তার পেটে আঘাত করতে যাবে। তো এমডি সাহেব এবং তার মেয়েটার স্বামী তার 2 হাত আটকে রাখে। তো এমডি সাহেবকে দেখে সে বলতে থাকে, এই বজ্জাত, তাকাচ্ছিস কেন? জানতে চাস তোর মাকে কি করেছি? যেদিন মেয়ের বিয়ে দিয়েছিস সেদিন আমি মুক্ত হয়ে গেছিলাম, এসেছিলাম তোর মার টুটিটা ভেঙে দিতে। এসে দেখি ধুমধাম করে মেয়েকে বিয়ে দিচ্ছিস। তারপর তোর মাকে দেখলাম, মনে চাচ্ছিল ওরে তখনই ছিঁড়ে ফেলি, কিন্তু একা পাইনি তোর মাকে। প্রতি রাতে আসতাম, তোর মাকে খুঁটিয়ে খুঁটিয়ে যন্ত্রণা দিয়ে মেরে ফেলেছে। তোর মেয়েকে মারবো না, কিন্তু যা আমার তা আমি নিয়ে যাব। এদিকে জাহিদ ভাইয়ের কাজ চালাচ্ছিল, কিন্তু মনে জোর পাচ্ছিল না। এদিকে মেয়ের মুখের সে কারিনের সালিমার কথা শুনে এবং মেয়েটার কষ্ট দেখে এমডি সাহেবের স্ত্রী, মেয়েটার মা ভুল করে বলে বসেন, ঠিক আছে, আমার মেয়েকে যন্ত্রণা দিও না, আমার মেয়ের ক্ষতি করে না, বাচ্চা নিয়ে যাও, আর যা চাও তাই দিব। তো মেয়েটার মা বারবার বলছিল যে আমার মেয়েকে সহি সালামত ফিরিয়ে দাও। তো এটা শোনার সাথে সাথেই সেই ঘরে যেয়ে তার কথা ফিরিয়ে নিতে বলে জাহিদ ভাই, এবং তখনই তীব্র হাততালির শব্দ এবং মেয়েটার চেঁচামেচির শব্দ শুরু হয়। এতটাই শব্দ হচ্ছিল যে জাহিদ ভাইয়ের মা প্রচন্ড মাথা ব্যথা শুরু করে দেয় এবং দ্রুত জাহিদ ভাই তার জিনকে স্মরণ করে। এদিকে মেয়েটার রক্তবমি শুরু হয় এবং সেখানেই জাহিদ ভাইয়ের জিনের আসার আগ মুহূর্তেই মেয়েটার গর্ভপাত হয়ে যায়। সেই সময় তাকে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়। অত্যাধিক রক্তক্ষরণের কারণে মেয়েটার অবস্থাও সংকটাপন্ন হয়ে যায়। আল্লাহর রহমতে সে যাত্রায় সে বেঁচে যায়। 13 ব্যাগ রক্ত দিয়ে তাকে সেভ করা হয়। অপারেশন টেবিলে ছিল
4 থেকে 5 ঘন্টার মতো। জাহিদ ভাই বাড়ি ফেরার পথে জাহিদ ভাইয়ের সাথে জিনের সাথে কথা হয়। জাহিদ ভাই তাকে জিজ্ঞেস করে এটা কেন হলো। তিনি বলেন যেহেতু তার মা, ওই মেয়েটার মা আবেগের বশে বলে ফেলেছিল, তাই সে তখনই তাদের সেই দুর্বলতার সুযোগে বাচ্চাটা নষ্ট করে দিতে পেরেছে। বাবা মার মন সন্তানের জন্য জ্বলবেই, তুমি বুঝবে না। ভুল হয়েছে, এখন তার টেনে এনে লাভ নেই, শেষ হয়ে গেছে যা হওয়ার ছিল। পরবর্তীতে জাহিদ ভাই ইচ্ছে করেই আর কোনো ধরনের কোনো সম্পর্ক রাখেনি তাদের সাথে। তারা চেয়েছিল এর সমাধান করতে, কিন্তু যেহেতু জাহিদ ভাইয়ের কথা তারা রাখতে পারেনি, তাই তারা জাহিদ ভাই অপরাগত প্রকাশ করে দেয়। সেদিনের পর থেকে প্রায় বেশ কদিন জাহিদ ভাই প্রায় সময়ই একের নামটা হালকা হালকা শুনতে পেত। এরপর থেকে সেটা থেমে যায়। একটি কথা স্পষ্ট করে জাহিদ ভাই বলতে চাই যে আমাদের জীবনে অনেক ঘটনা ঘটে যার কারণ অজানা, এবং সেটা অজানা থাকাই উত্তম, কেননা সেটা অনেকের বোধগম্য নাও হতে পারে। আল্লাহর এই দুনিয়া অনেক কিছু ঘটে এবং ঘটে যাবেই, যার উত্তর হয়তো একদিন পাওয়া যেতে পারে। তো আমি এই ঘটনাটা আপনাদের সবার উদ্দেশ্যে ডেডিকেট করছি, এবং আমি সত্যি এই ঘটনাটা পড়ছি, কিছু কিছু জায়গা আমি ভুলে গিয়েছিলাম, সেগুলা কারেক্ট করার চেষ্টা করেছি। আমি নিজেই মর্মাহত ঘটনাটা পড়ে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই ঘটনাটা মর্মাহত থেকে আরো বেশি মাঝখান দিয়ে যখন আমি বলতে যাচ্ছিলাম, আমি বেশ কয়েকবার মানে কি বলবো, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছিল, আমার হাতের লোম দাঁড়িয়ে যাচ্ছিল, আমার চোখ বন্ধ হয়ে আসছিল ঘটনাটা বলার সময়, এবং ঘটনাটা পড়ার সময় আমি প্রায় 10 মিনিট 15 মিনিট, কতক্ষণ আমি বলতে পারবো না আপনাদের, আমি চুপ করেছিলাম। আল্লাহ যেন এরকম কষ্ট, এরকম কারিন, এরকম কিছু আর কারো জীবনে ফিরিয়ে না দেয়। সবাইকে এতক্ষণ ধরে ঘটনা শোনার জন্য, এবং এটি আমাদের আজকের শেষ ঘটনা। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম বকুল। ওনার বাড়ি দিনাজপুরের চিরির বন্দরের কোন একটি গ্রামে। আর কোন একটি গ্রামে এই কারণে বলছি, সঙ্গত কারণে উনি গ্রামের নামটি প্রকাশ করতে চান নাই। উনি যেহেতু একটি শৃঙ্খলা বাহিনীতে চাকরি করেন, নৌবাহিনীতে, আর ওনার যে অফিসিয়াল নেম সেটা উনি আমাদেরকে পাঠালেও উনি ওনার আরেকটি নাম আমাদেরকে বলতে বলেছেন, সেই নামটি আমরা বলেছি বকুল। মূলত ওনার স্ত্রীর সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা সেটি আমাদেরকে পাঠিয়েছেন। তো ঘটনার সময়কাল 2020 সালের একদম শুরুর দিকে, যখন লকডাউন শুরু হয়েছে। ওনার এক ছেলে এক মেয়ে, ওনার ছেলে মেয়েদেরকে উনি এলাকায় পাঠিয়ে দিয়েছেন। তখন ওখানেই আছে। ওনাদের ডিউটির একটা সিস্টেম ছিল, বিশেষ করে করোনার সময় অফিসিয়ালি সেই সিস্টেমটা ফলো করা হতো। সেটা হচ্ছে যে এক গ্রুপ 14 দিন ডিউটি করত, টানা 14 দিন ডিউটি। 14 দিন ডিউটি করার পর যদি দেখা যেত যে তারা সুস্থ আছে, এর মাঝখানে কেউ অসুস্থ হয় নাই, তাহলে এই 14 দিন ডিউটি করা যেই দলটা, এরা 14 দিনের আবার কোয়ারেন্টাইনে চলে যেত। কোয়ারেন্টাইনে থাকার পর যদি দেখা যেত যে কেউ অসুস্থ হয় নাই, সুস্থ আছে, তখন তাদেরকে পরিবারের সাথে দেখা করার অনুমতি দেওয়া হতো। ইনারা তখন পরিবারের কাছে যেতেন, পরিবার থেকে ফেরত আসার পর আবার তাদেরকে অবজার্ভে রাখা হতো। এরপর যদি দেখা যায় তারা সুস্থ আছে, কোনো অস্বাভাবিকতা নাই, তখন আবার তাদেরকে ডিউটিতে ইন করা হতো। তো এভাবেই চলছিল সবকিছু, কোনো সমস্যা হচ্ছিল না। ওইভাবে ওনারা মোটামুটি অফিস করছিলেন। কিছু কিছু সমস্যা তো হবে, কেউ কেউ তো আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক, যেহেতু ওনারা বাইরে থেকে ডিউটি করেন। করোনায় আক্রান্ত হওয়াটাই স্বাভাবিক। তো এভাবে কিন্তু চলছিল। তো উনি যখন পরিবারের সাথে দেখা করার অনুমতি পান, যদিও বা ওনার বাসা কিন্তু খুলনার খালিশপুরে, মানে ওখানে ওনার বাসা, কিন্তু চাইলে কিন্তু ওই করোনার সময় সহজে দেখা করা যেত না। এটা একটা সিস্টেম ছিল আর কি। তো ওনার আবার ডিউটি ছিল অফিসিয়াল ডিউটি। অফিসিয়াল ডিউটি থাকলে কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে শিথিলতা আছে। যেমনটা হচ্ছে যে ব্যাংকের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হয়, তখন বাইরে কিছু মানুষের সংস্পর্শে আসার সুযোগ হয়। এই জন্য ওনাদের ক্ষেত্রেও কিছুটা শিথিলতা যেমন ছিল, আবার কঠোরতাও ছিল।
যেহেতু মানুষের টাচে তাদেরকে আসতে হবে। এই কথাগুলো কেন বলছি তা একটু পরেই আমরা বুঝতে পারবো আর কি। তো ঘটনা যখন ঘটে তখন তো এই সময়টা চলছিল, বাংলাদেশের খুব ক্রান্তিকাল চলছিল ওই সময়, করোনার প্রেক্ষাপটে আর কি। তো এক রাতে উনি বাড়িতে গিয়েছেন, উনি তখন বাড়িতে যাওয়ার অনুমতি পেয়েছেন। তো বাড়িতে যাওয়ার পর উনি তো ঘুমিয়ে আছেন। তো গভীর রাত, আনুমানিক রাত 2টা বাজে আর কি, হঠাৎ করে একটা শব্দ উনি পান। মনে হলো ঘরের দরজাটা কেউ খুললো। উনি পাশে দেখলেন ওনার স্ত্রী নাই। কি ব্যাপার, এত রাত্রেবেলা কে আসলো? এই জন্য কি দরজা খুলতে গেল নাকি? ছেলে মেলে তো তার ছেলে পেলে নাই, ছেলে মেয়ে তো এলাকায় আর কি। তো উনি আবার উঠে গিয়েছেন। উনি দেখেন যে ওনার স্ত্রী দরজা খুলে সোজা ছাদে উঠে যাচ্ছেন। তো খালিশপুরেরই একটা বাড়িতে উনি ভাড়া নিয়েছিলেন আর কি। উনি চিন্তা করলেন কি ব্যাপার, এত রাত্রে কোথায় যায়? উনি চিন্তা করেছেন যে করোনার সময় সারাদিন হয়তোবা ঘরের মধ্যে আছে, এই জন্য অস্থির লাগছে, রাতের বেলা একটু ছাদে উঠতে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে ওনাকে ডাক দিল তো পারতো, তো ডাক দিল না। উনি আবার গিয়ে ওনার স্ত্রীকে বলছে, এই সাথী কোথায় যাও? ওনার স্ত্রীর নাম সাথী। এত রাত্রেবেলা কোথায় যাও? ছাদে যাবা? চলো আমিও যাই। যখন এটা বলেছে তখন ওনার স্ত্রী যখন ওনার দিকে ঘুরে তাকিয়েছে, তখন ওনার স্ত্রীর চোখে মুখে বেশ অস্বাভাবিকতা উনি লক্ষ্য করেন। ওনার স্ত্রী তখন বলে ওঠে, আমি ছাদে যাব, আমার দাদু আমাকে ডাকছে, আমি দাদুর কাছে যাব। এ কথা শোনার সাথে সাথে কিন্তু বকুল ভাই ভয় পেয়ে যান। কারণ হচ্ছে যে ওনাদের বিয়ের আগেই ওনার স্ত্রীর দাদু কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তাহলে এত রাত্রে ছাদে কে ডাকে তাকে? নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না। তখন উনি বলেন যে আরে তোমার দাদু তো আল্লাহর মেহমান হয়ে গেছেন, উনি তো নাই আমাদের মাঝে, তুমি মনে হয় দুঃস্বপ্ন দেখেছো, এই জন্য ছাদে উঠছো, আসো ঘরে চলে আসো। এই বলে যখনই উনি ওনার স্ত্রীর হাত ধরেছেন, তখন ওনার স্ত্রী বলছে, না, আমার দাদু এসে এই মাত্র আমাকে ডাকলো যে সে ছাদে আছে, আমি যাব। তখন কিন্তু ওনার স্ত্রীর হাত উনার মৃদুভাবে ধরে নাই, তখন বেশ শক্ত করে ধরে ফেলছেন, যে অবস্থা তো স্বাভাবিক না রে। তখন বকুল ভাই ফিল করলেন যে ওনার স্ত্রীর শরীরে মারাত্মক রকমের শক্তি চলে আসছে। এরপর উনি আরো জোরে চেপে ধরেন, এত জোরে চেপে ধরেছিলেন যে ওনার স্ত্রী ব্যথা পেয়েছিলেন। তখন ওর স্ত্রী বলে ওঠে, আমি চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি, আবার আসবো। এত জোরে হাত ধরলি যে আমি ব্যথা পাইলাম, এর ফলটা কিন্তু ভালো হবে না, দেখিস। যখন এটা বলল তখন বকুল ভাই বুঝলেন যে তাই তো, যা চিন্তা করছিলাম সেটাই, এটা স্বাভাবিক কিছু না। হঠাৎ করে ওনার স্ত্রীর মনে হলো যে সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। পুরোপুরি না, উনি সাথে সাথে ধরে ফেলেন, তাড়াতাড়ি করে টেনে নিয়ে এসে বিছানায় শুইয়ে দেন। বুঝতে পারছেন যে প্যারানরমাল কোনো এন্টিটি তার উপর ভর করেছিল, কিন্তু হঠাৎ করে কেন এমনটা হলো? এরকম তো হওয়ার কথা না। তো ওই রাতের মতো সবকিছু ঠিকঠাক হয়ে গেল। এরপরে বেশ কিছুদিন আবার স্বাভাবিকভাবে চলছিল, কোনো সমস্যা নাই। তো ওনাদের ডিউটিও ঠিক ওই একই রকম ভাবে চলছিল। মাঝে মাঝে কিছু সমস্যা দেখা দিত, সেটা হচ্ছে যে যদি কখনো এমন হতো যে কোনো রিলিভার বলতে বোঝায় যে যিনি ডিউটি করবেন, যদি ওই ব্যক্তি কোনো কারণে অ্যাবসেন্ট থাকে, অসুস্থ হয়ে যায়, তখন তার রিপ্লেস আরেকজন করবেন। এখন হয় কি যে উনি পরিবারের কাছে যাওয়ার অনুমতি পেয়েছেন, তখন ওনার জায়গায় যিনি এসে ডিউটি করবেন, রিলিভার, সে আবার অসুস্থ, যার কারণে কি হয়েছে, ওনাকেই আবার ডিউটি করতে হবে। এখন বাইরে তো যেতে পারছেন না। এর ভিতর কি হয় যে ওনার সিনিয়র একজন অফিসার, তার রুমে যেতে হবে, উনি ব্রিফিং দিবেন। আর সাধারণত এই ধরনের ব্রিফিংগুলোর ক্ষেত্রে সবাই কিন্তু তাদের মোবাইল ফোন বন্ধ রাখে। সাইলেন্ট তো অবশ্যই রাখতে হবে, ফোন বাজলেই কিন্তু অফিসারদের বেশ কড়া কথা শুনতে হবে, কারণ এটা কিন্তু সিস্টেম না কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে মোবাইল ফোন সাইলেন্ট না করা অথবা চালু রাখা, আবার কল আসলে সেটা রিসিভ করে কথা বলা, এটা কিন্তু এই ধরনের শৃঙ্খলা বাহিনীতে না, শুধু এই ধরনের মিটিংগুলোতে এটা শিষ্টাচার বিবর্জিত। এই কারণে উনি মোবাইল ফোনটা সাইলেন্ট রেখেছিলেন, তবে ভাইব্রেশনটা অন রেখেছিলেন। তো উনি যখন ওনার সিনিয়র অফিসারদের কাছ থেকে ব্রিফিং নিচ্ছিলেন যে
পরবর্তীতে কিভাবে কোন কাজ করতে হবে সবাইকে যখন ব্রিফিং দিচ্ছিল, তখন হঠাৎ করে ওনার ওয়াইফের কল আসে। উনি তখন কেটে দেন কল, তখন তো কথা বলা যাবে না। তো এরকম কয়েকবার কল আসে, উনি কেটে দিয়েছেন। এরপর যখন উনি দেখলেন যে বারবার কল প্রতিনিয়ত করেই যাচ্ছে, এরপর উনি ওই সময় তো আসলে বের হতে পারছেন না, বের হয়ে কলটা রিসিভ করতে পারছেন না। উনি কি করছেন, মোবাইলটা বন্ধ করে দিয়েছেন। এর অল্প সময় পরেই ব্রিফিং শেষ হয়ে যায়, উনি ওই রুম থেকে বাইরে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর ওনার স্ত্রীকে উনি ফোনটা খুলে আবার কল করেছেন। কল করার পর ওনার স্ত্রী তো অনেক বাজে ভাষায় গালিগালাজ করছে, কেন তার ফোনটা রিসিভ করা হলো না। তো এই ধরনের আচরণ কিন্তু উনি এটা আগে কখনো দেখেন নাই। উনি অবাক হয়ে যান যে তুমি আমার সাথে এরকম করে খারাপ আচরণ করতেছো কেন। তখন ওনার স্ত্রীও গালিগালাজ শুরু করে দেয়। এরপর ওনার স্ত্রী বলেন যে আমাকে এক্ষুনি একটা ফোন কিনে দিবা, অথবা তোমার ফোনটা আমাকে দিয়ে যাবা, আমার এই ফোন নষ্ট, কথা শোনা যায় না। তখন মাসের শেষ, ওনার হাতে টাকা নাই, এখন নতুন আর একটা ফোন কিভাবে কিনবেন। উনি বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার যে ফোনটা আছে এটা তোমাকে দিচ্ছি, তোমার ফোনটা আমাকে দাও। আর ওই সময় তো বাড়িতে যাওয়া যাবে না, তবে ওনাদের ব্যাংকে কাজ ছিল, প্রতিদিন ব্যাংকিং যেই আওয়ার থাকে আর কি, এর মধ্যে অফিসিয়াল গাড়িতে ওনারা যান। উনি যখন ব্যাংকে যাবেন, ওনার স্ত্রীকে বলা হলো যে তুমি আসো, তখন এক্সচেঞ্জ করে নিব। সেভাবে কিন্তু ফোনটা এক্সচেঞ্জও করে ফেলেন ওনারা। এরপরে যে যার মতো তো চলে আসেন, উনি অফিসে চলে আসছেন, ওনার স্ত্রী আবার চলে গেছে। এর কয়েকদিন পর উনি যখন আবার পরিবারের কাছে যাওয়ার অনুমতি পেয়েছেন, যাওয়ার পর আবার একটা সমস্যা শুরু হয়ে যায়। ওনার ওয়াইফ তো চিৎকার চেঁচামেচি করতে থাকে, বলে এই ফোনটাও নষ্ট, এইটা সেইটা, তুমি আবারও নষ্ট ফোন দিছো, আমাকে ফোন কিনে দিতে হবে। ওনাদের চিৎকার চেঁচামেচিতে ওনাদের যিনি বাড়িওয়ালা উনি চলে আসেন। উনি এসে বলেন যে কি হয়েছে, তখন দেখে যে এরকম চিৎকার চেঁচামেচি, মোবাইল ফোন নিয়ে চিৎকার চেঁচামেচি। একটা পর্যায়ে ফোন টোন নাকি ভেঙে ফেলেছে ওনার ওয়াইফ, নতুন ফোন কিনে দিতে হবে, এক্ষুনি কিনে দিতে হবে, মানে পরের দিনও যাওয়া যাবে না, ওই সময় কিনে দিতে হবে। এই ধরনের ছেলে মানুষই আচরণ একটা পরিণত বয়স্কা মানুষের কাছ থেকে তো আসলে কেউ আশা করে না। তো সেটাই যখন হচ্ছিল, তখন আর বাড়িওয়ালা বুঝতে পারেন যে বেশ বড় ধরনের একটা সমস্যা চলছে। তখন ওই বাড়িওয়ালা বলেন যে আচ্ছা ভাবি, আপনি চিৎকার চেঁচামেচি করেন না, আমি ভাইকে টাকা দিচ্ছি, যেহেতু মাসের শেষ, ওনার হাতে টাকা নাই, আমি টাকা দিচ্ছি, আর ওনার সাথে এখনই যায় প্রয়োজনে মোবাইল ফোনের দোকান খোলাই নিয়ে আপনার জন্য একটা ফোন কিনে আনতেছি। এই বলে ওই বাড়িওয়ালা ভদ্রলোক তাকে একটু শান্ত করে এই বকুল ভাইকে সাথে নিয়ে ঘরের বাইরে বের হয়েছেন। এরপর বকুল ভাইয়ের সাথে উনি কথা বলছেন যে ভাই, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না, ওনার আচরণ তো অস্বাভাবিক, এরকম ভাবে কথা বলছেন। এর ভিতরে হঠাৎ করেই একটা ধপাস করে শব্দ হলো, আর একটা গোঙানির আওয়াজ হলো। তখন ওই বাড়িওয়ালা ভদ্রলোক আর এই বকুল ভাই দৌড় দিয়ে দরজার উপরে চিকন চিকন গ্রিলের মতো একটা ফাঁকা জায়গা থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে এরকম থাকে আর কি, যেটা দিয়ে ওই দরজার উপর থেকে তাকালে ঘরের ভিতরের একটা দৃশ্য দেখা যায়। ওনারা যখন ওইভাবে দেখার চেষ্টা করছেন, তখন দেখতে পেলেন যে ওনাদের শোবার ঘর, যদিও ওটা একটা সাইডে ছিল, ওইটার দরজা খোলা, ওখান দিয়ে মূলত ওই গোঙানির শব্দটা আসছে। মনে হচ্ছে যে ফ্লোরে কোনো কিছু একটা পড়ে আছে। এটা দেখার পর ওই বাড়িওয়ালা ভদ্রলোক বললেন যে ভাই, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না, চলেন তো ওই পাশে দেখি। ওনাদের ঘরটা ছিল কিন্তু দ্বিতীয় তলাতে। এখন দ্বিতীয় তলাতে ওনাদের ওই ঘরে যে জানালা, ওইটাতে যাওয়ার জন্য কিন্তু নিচ থেকে প্রথম তলার ওই গ্রিল বে, মানে আরেকটা জানালার গ্রিল বে উপরে উঠতে হবে। যেহেতু উনি শৃঙ্খলা বাহিনীর সদস্য, এই ধরনের ট্রেনিং ওনার ছিল, উনি মোটামুটি খুব সহজেই গ্রিল বে, কার্নিশ বেয়ে উপরে উঠে গিয়েছেন। যাওয়ার পর জানালা দিয়ে যেটা দেখেছেন, এটা দেখে উনি ভয় পেয়ে গিয়েছেন। উনি দেখেন যে ওনার ওয়াইফ ফ্লোরে পড়ে আছে। মূলত ওনার ওয়াইফ ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে সুইসাইড করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো কারণে ওড়না ছিঁড়ে অথবা ওই ফ্যানে যেখানে গিট দিয়েছিলেন সেই গিট খুলে নিচে পড়ে যায়। আর পড়ার পর উনি খুব আঘাত পেয়েছেন নিচে, বিশেষ করে ফ্লোরে পড়ার পরে, এই কারণে এরকম শব্দ হচ্ছে। তখন এই বাড়িওয়ালা আর এই বকুল ভাই, ওনারা তো দরজা ভেঙে প্রবেশ করেছেন
দরজা ভেঙে প্রবেশ করার পর তাকে হসপিটালে নিয়ে যাবেন এরকম চেষ্টা করছেন। আর ওই সময় আসলে করোনার সময় তো গাড়ি টাড়ি তো এরকম অ্যাভেলেবল ছিল না, কারণ একটা নির্দিষ্ট সময় পর চলাচল একদম রেস্ট্রিক্টেড হয়ে যেত। দিনের বেলাতেই কিন্তু কোনো ধরনের গণপরিবহন বা এরকম কোনো কিছু বা রিক্সা এগুলো বের হওয়ার অনুমতি ছিল না। এটা তো আমরা ওই সময়ে যেরকম ছিল আমরা তো জানি। তারপরে অনেক কষ্ট করে ওনাকে একটা অটোরিকশা ম্যানেজ করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রতিমধ্যে পুলিশে আটকে ছিল, যখন দেখা গেল যে অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে তখন তারা ছেড়ে দিয়েছেন আর কি। তারপর ডাক্তার দেখানো হয়, চেক আপ করা হয়। এরপর যখন একটা ওষুধ ডাক্তার সাজেস্ট করেছেন, প্রেসক্রিপশন লিখে দিয়েছেন এবং যে এটা নিয়ে আসতে, তখন ওনার ওয়াইফ বলতে থাকে যে এই বকুল আমার গলা চিপে ধরছে, আমার হাত ভেঙে দিয়েছে, আমাকে মেরে চোখ নষ্ট করে দিয়েছে। তো ডাক্তার সাহেব বলছেন যে আচ্ছা বকুল সাহেব আপনি কিসের চাকরি করেন? তখন উনি বললেন আমি নৌবাহিনীতে চাকরি করি। তখন বলছে আপনার ওয়াইফ যেই বিষয়গুলো বলছে, আপনার নামে যে অভিযোগ করছে, এইটা যদি লিখিতভাবে দেয় তখন বুঝতে পারছেন যে আপনার কি অবস্থা হবে। এটা তো পুলিশ কেস, বিষয়টা তো স্বাভাবিক মনে হচ্ছে না। তারপরও এরকম সমস্যা হতেই পারে, আপনি যান ওষুধ নিয়ে আসেন, আমি দেখছি কি করা যায়। আর আপনি আপনার ওয়াইফের সাথে ভালো আচরণ করবেন, মারধর করবেন না। এইসব কথা শুনে মানে বকুল ভাই তো অবাক, ওনার বাড়িওয়ালা আছেন তিনি অবাক, কারণ উনি তো সাক্ষী। আসলে বুঝতে পারছেন না যে কেন এমনটা বলছে, এরকম নালিশ কেন করছে, কারণ বাড়িওয়ালা উনি তো তখনও জানেন না যে সমস্যাটা কি। আর ওনার ওয়াইফ ডাক্তার সামনে এই ধরনের অভিযোগ করছেন, এটা তো নারী নির্যাতন মামলা। আর শৃঙ্খলা বাহিনীতে কিন্তু এই ধরনের অভিযোগ খুবই গুরুতর। এটা যারা শৃঙ্খলা বাহিনীতে আছেন তারা জানেন আর কি। কোনো মতে ডাক্তার এই বিষয়টাকে ট্যাকেল দেন আর কি। এরপর বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পর ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে নিয়ে আসার পরপরই এক দৌড়ে ওনার ওয়াইফ সাথী চলে যান ছাদে। সেখান থেকে লাফ দিয়ে নিচে পড়বেন, মানে সুইসাইড করবেন। কোনো মতে তাকে ধরা হয়। আর ওই বাড়িওয়ালা বলে দেন যে ভাই এমনিতে করোনার একটা সমস্যা চলতেছে, তারপর আপনাদের এই যে সমস্যা চলতেছে আমি এই লোড আর নিতে পারতেছি না, আপনারা ভাই আমার বাসাটা ছেড়ে দেন, অন্য বাসায় চলে যান। পরে এই আত্মহত্যা হবে, একজন আর একজনের মারধর করবেন, পুলিশ কেস হবে, এরপর আমাকে জেলে যেতে হবে। সুতরাং আমি এসব ঝামেলা নিতে পারবো না ভাই, আমার বাসাটা ছেড়ে দেন। আর যদি থাকতে চান ভালো হয়ে থাকেন, এ ধরনের কোনো হই হট্টগোল করবেন না। বাড়িওয়ালা নেহায়েত বিরক্ত হয়ে এই বিষয়গুলো বলেছিলেন, কারণ আসলে এই ধরনের সমস্যা যদি হয়, ছাদ থেকে কেউ লাফিয়ে পড়ে, সুইসাইড করে, ঘরের ভিতরে কেউ গলায় দড়ি দেয়, তাহলে কিন্তু ওই ফ্ল্যাটগুলো ভাড়া হওয়াটা বেশ জটিল হয়ে যায়। যে ওই বাড়িতে ওই ফ্ল্যাটে একজন লোক মারা গেছে, মানুষের মধ্যে কিন্তু একটা নেগেটিভিটি কাজ করে। আর দেখা যায় এই ধরনের ফ্ল্যাটগুলোতে বিভিন্ন প্যারানরমাল ঘটনা পরবর্তীতে ঘটে। এটা তার বাড়ির জন্য ক্ষতির একটা কারণ, বাড়ির বদনাম, সেই সাথে উনি মানসিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন বাড়িওয়ালা। এই জন্যই কিন্তু উনি বিষয়টা বুঝতে পেরে বলেছিলেন। তো যাই হোক, বকুল ভাই অনেক কষ্টে তাকে ঘরে নিয়ে আসার চেষ্টা করেন। এরপর প্রতিনিয়ত এই ধরনের সমস্যা চলতে থাকে। উনি যখন দেখলেন ওনার ওয়াইফ এরকম আচরণ করছে, এর মধ্যেই আর একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে যে পরের রাত্রে ওনার ছেলে মেয়ে ফোন করেছে, ফোন করে বলেছে যে নানা মারা গেছেন। নানা মারা গেছে, তাহলে এখন কিভাবে যাবেন? ওনার তো খুলনা থেকে কোনোভাবেই দিনাজপুরের চিরির বন্দর যাওয়ার কোনো উপায় নাই। ওই সময়ে গণপরিবহন তো সবই বন্ধ, কোনো সুযোগই নাই। কি আর করা, যেতে পারবেন না। তখন উনি ছেলে মেয়েদেরকে পরামর্শ দিলেন যে ঠিক আছে তাহলে তোমরা যাও, কিভাবে যেতে পারো। মূলত বাচ্চাদের নানার যে বাড়িটা, এটা ছিল কুড়িগ্রামের উলিপুরে, যেটা ওনাদের ওই চিরির বন্দর থেকে প্রায় 118 কিলোমিটার রাস্তা। এতটুকু ছেলে পেলে কিভাবে যাবে? করোনা পরিস্থিতি, ভেঙে ভেঙে যেতে হবে। তো এর মধ্যেই কিন্তু তারা রংপুরের বদরগঞ্জ পর্যন্ত চলে এসেছে অটো রিক্সায় ভেঙে ভেঙে। আর বিভিন্ন জায়গায় মানুষজনও এই গণপরিবহনগুলো ঠেকাতো, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দিত না। এরকম সমস্যা তো ওই সময় হয়েছে। এরপরও তারা এইভাবেই চলে গিয়েছে। তো যখন ছেলে পেলেদের সাথে বিভিন্ন সময় কথা হচ্ছিল, হঠাৎ করে কি হয়, ওনার স্ত্রীর সাথী তাকে বলতে থাকে
কিরে, খুব খারাপ লাগতেছে না, মাটি দিতে যেতে পারতেছিস না? তো এই বলে আবার বিশ্রী ভাবে হাসাহাসি শুরু করেছে, গালিগালাজ করতেছে। আর এর মধ্যে সে কি করতেছে, ফোন করতেছে। ফোন করে তার বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে বলতেছে, এই বকুল আমাকে মারছে, আমার হাত পা ভেঙে দিছে, চোখ নষ্ট করে দিচ্ছে, এরকম কথা। তো যখন ফোন রেখে দেয়, এই বকুল ভাইয়ের ফোনে আবার সেই আত্মীয় স্বজন ফোন করে গালিগালাজ করতে থাকে যে তোর চাকরি খাইয়ে ফেলবো, তুই আমাদের মেয়েকে মারতেছিস, এটা সেটা। উনি তো অবাক হয়ে যাচ্ছে যে এ কিভাবে এই ধরনের মিথ্যা কথা বলছে। আর পজেসড হয়ে গেছে এটা উনি বুঝতে পারছিলেন। ওই সময় পজেসড থাকা অবস্থায় ফোন বের করে আত্মীয় স্বজনদেরকে ফোন করে এইভাবে বলছে, বিষয়টা অস্বাভাবিক তো বটেই, এরকম কিন্তু নর্মালি হয় না। এখন এটা তো চলতে দেয়া যায় না, ওনার চাকরি চলছে, সেখানেও এটা নিয়ে খুব বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে যদি ওনার স্ত্রী এরকম বড় ধরনের কোনো ঝামেলা পাকায়। উনি তখন ওনার জানা যে দোয়া দুরুদ রয়েছে সেগুলো পড়ে তাকে ফু দিতে থাকেন। ফু দিতে দিতে একটা সময় উনি কিছুটা স্বাভাবিক আচরণ করতে শুরু করেন। এরপর এই বকুল ভাই উনি সাহস করে বলতে থাকেন, তুই কেন আমার ওয়াইফের শরীরে আসছিস, বল কে তুই, কেন আসলি? তখন তার ভেতর থেকে বলতে থাকে যে অনেকদিন আগে তোর বউ সন্ধ্যার পরে ভিজা চুলে ছাদে গেছিল, মাথায় কাপড়ও ছিল না, সে আমার ছায়ায় পা দিছে, তাই আমি ওকে ধরছি। আমি তো ওই রাত্রে ওকে মেরে ফেলতাম, ওকে ছাদ থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছি, পারি নাই, তুই আমাকে বাধা দিছিলি সেই রাত্রে। আর আজকেও মেরে ফেলতাম, পারি নাই। এর আগে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করাইতে গেলাম, দুর্ভাগ্যজনকভাবে ওড়নাটা ছিঁড়ে গেল। এরপরেও ছাদে নিয়ে গেছিলাম, ধাক্কাও দিলাম, কেন জানি পড়ল না। বারবার ওকে মারতে যায়ও আমি সফল হচ্ছি না, তবে ওকে আমি মারবই, এটা মনে রাখিস। ও আমার ছায়ায় পা দিছে, আমার অপমান হয়ে গেছে এখানে, সুতরাং ওকে আমি ছাড়বো না। এদিকে বকুল ভাইয়ের কাছে থাকা জমজম পানি, যেটা উনি ওনার কোন এক কলিকের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, উনি হজে গিয়েছিলেন বা অন্য কোনোভাবে সংগ্রহ করেছিলেন আর কি। তো ওই পানিটা কিছুটা যখনই ছিটিয়ে দিয়েছেন তার স্ত্রীর শরীরে, তখনই ওনার স্ত্রীর আর কোনো সেন্স নাই, পরে একদম স্বাভাবিক। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত চলছিল, ওনার জীবনটা একদম নরকে পরিণত হয়ে যায়। তো মাঝে মাঝে তার সাথে কথা বলতো কিভাবে, যখন তার ওয়াইফের উপর পজেস হতো তখন উনি কথা বলতেন। তখন উনি অনেক অনুনয় বিনয় করতে থাকেন যে আমার বউকে ছাইড়ে দাও, ও তো বোঝে নাই, তোমরা কোথায় থাকো না থাকো এটা তো আসলে এদের বোঝার কথা না, মনের অজান্তে পা দিয়ে ফেলছে, ক্ষমা করে দাও, সে আর কখনো ছাদে যাবে না, আমরা এই ছাদ ব্যবহারই করব না। তখন ওই অবয়বটা নাকি বলতে থাকে যে আমাদের নীতির মধ্যে ক্ষমা বলে কোনো কিছু নাই, তোরা মানুষ অনেক খারাপ, মানব জাতি বেঈমান, আমি মানব জাতিকে ঘৃণা করি। আর তোর দাদি শাশুড়িকে ফোন দিয়ে বল তো, তোর শাশুড়ি কেন কোন পানির মধ্যে 18 মাস ছিল? তুই তো জানিস না, তোর বউয়ের আগে কিন্তু একটা ভাই ছিল, 8 বছর বয়সে মারা যায়। তাকে কে মেরেছে জানিস? তোর শ্বশুর বাড়ির পাশে একটা তাল গাছ আছে, সেই তাল গাছে 2 জন থাকে, তারাই তোর বউয়ের ভাইকে মেরেছে। এ কথা শোনার সাথে সাথে বকুল ভাই কি করেছেন, উনি ওনার শালিকাকে ফোন করেছেন। ফোন করার পর বলছেন যে তোমার মায়ের কাছে দাও তো। এরপর যখন উনি এই কথাগুলো জিজ্ঞেস করেছেন, আমতা আমতা করে বলছেন যে তোমাকে এগুলো কে বললো বলো তো, এগুলো তো অনেক পুরনো কথা, তুমি কিভাবে জানলা? তখন আবার পাশ থেকে ওনার স্ত্রীর ভেতরে থাকা ওই অভাবটা বলে উঠছে, কিরে বকুল, মিলে গেছে, কথা মিলে গেছে। এরপর উনি ফোনটা কেটে জিজ্ঞেস করেন, সত্যি করে বলো তো তোমার নাম কি? প্রথমে নাকি নাম বলতে চাইছিল না, অনেক অনুরোধের পর বলল, আমার নাম চম্পা।
আমি যে জায়গায় থাকি তার পাশে একটা শ্মশান ঘাট ছিল। সেই শ্মশান ঘাটে আমার মতো আরো অনেকেই আছে। আর এই পথটা আমাদের একটা যাতায়াতের রাস্তা। আর ওই সময় যখন সন্ধ্যার পর আমি যাচ্ছিলাম, তখনই মূলত এই ঘটনা ঘটছে। আর এরপর এইরকম ঘটনা ঘটানো শুরু করে দিছে। তখন বকুল ভাই বলেন, আচ্ছা যা হওয়ার হয়ে গেছে, মাফ করে দাও, বিনিময়ে কি চাও বলো, আমি আমার সাধ্য মতো তোমার চাওয়া পূরণ করব। তখন নাকি ওইটা বলে ওঠে, খাসি খাবো। তখন বকুল ভাই বলে, আচ্ছা ঠিক আছে দেবো, কোন কালারের কত বড় খাসি খাবা, কোন জায়গায় দিয়ে আসতে হবে বলবা, আমি দিয়ে আসবো, এখন চলে যাও। যখন তোমার খাসি খেতে ইচ্ছা হবে তখন আমাকে জানাইও, আমি দিয়ে আসবো। এখন বাবা চলে যাও, আমাদেরকে মাফ করো, আমাদেরকে মুক্তি দাও। এরপরে এবার বলে ওঠে, না আমি যাব না, তোর স্ত্রীকে আমি মেরে ফেলবো। এই বলতেছে যে খাসি খাবো, খাসি দিলে চলে যাব, আবার বলছে যাব না, মেরে ফেলবো। এ কি মুসিবত! এর থেকে মুক্ত কিভাবে ওনারা হবেন, এটা নিয়ে কিন্তু বকুল ভাই চিন্তা করছেন। তখন ওনার মাথায় একটা চিন্তা আসে যে 3 কুল পরে পানিতে ফু দিয়ে যদি গায়ে ছিটিয়ে দেওয়া যায় তাহলে হয়তোবা আপাতত সমাধান হবে। ওনার এক ফুফাতো ভাই ছোটবেলায় ওনাকে বলেছিলেন, উনি সেই পদ্ধতিটা অবলম্বন করেন। এরপর দেখেন যে আসলে কাজ হয়েছে, সমস্যা হয় নাই, ওনার স্ত্রী স্বাভাবিক হয়ে যায়। আর এই যে সমস্যাটা চলছে, এই যে খাসি এই প্রসঙ্গ, তখন এই বকুল ভাই উনি ওনার এক কলিগকে ফোন দেন, যার নাম হচ্ছে মহসিন মিয়াজি। উনি 1 বছরের উপর হলো রিটায়ারমেন্টে গিয়েছেন আর কি। এই মহসিন মিয়াজি ওনার এক কলিগ, তো তার সাথে এই বিষয়ে কথা বলেন। তখন উনি একজন হুজুরের সাথে কানেক্ট করে দেন আর কি। সে হুজুরের সাথেও কথা হয়, যে হুজুর বেশ কিছু জিনিস নিয়ে যেতে বলেন, যে 100 গ্রাম সরিষার তেল, তারপরে মিনারেল ওয়াটারের একটা বোতল আর কি, এগুলো যেন নিয়ে যান, আর আসরের সময় যেন তার সাথে দেখা করেন। তো পরের দিন উনি এই কাজটি করেছেন আর কি। উনি যখন এই কাজটা করে বাসায় গিয়েছেন, তখন ওনাকে ওনার ওয়াইফ বলতে থাকে, কিরে হুজুরকে ফোন দিছিলি, এসব পানি পড়া তেল পড়া এগুলো দিয়ে কিচ্ছু হবে না রে আমার, ওই হুজুর কিছুই করতে পারবে না। এটা শোনার পর ওনারও খুব রাগ হয়ে যায়। তখন আবার দ্রুত জমজমের পানি নিয়ে এসে ছিটিয়ে দেন। তখন আর ওই যে ওই দোয়া পরে আবার পানিতে ফু দিয়ে যে ছিটাবেন, এরকম ধৈর্য ওনার ছিল না। এরপর আবার ওনার ওয়াইফ স্বাভাবিক হয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি একটা পুরনো সরকারি হাসপাতালের ডোম বলছিলাম। হাসপাতালটা ব্রিটিশ আমলের ছিল। লম্বা করিডর, ফাঁকা টাইলস আর একটা পুরনো লিফট, যেটা দিয়ে রাতের বেলা আমরা লাশ নিচে মর্গে নিয়ে যাই। দিনে কোনো সমস্যা নেই, কিন্তু রাত হলেই লিফটটা ঠিক থাকে না। ঘটনাটা প্রায় 6 মাস আগে, যেদিন রাত 1টা একজন রোগী আইসিইউতে মারা গেল। আমাকে বলা হলো ওই মারা যাওয়া ব্যক্তিকে বা লাশকে নিয়ে ডোম হাউসে যেতে। আমি ওই সাদাসিধা মানুষ, আমি স্ট্রেচারে করে লাশটা লিফটে তুললাম এবং লিফটের ভেতরে শুধু আমি আর লাশ। আমি বোতাম বি চাপলাম, মানে বেসমেন্ট, মানে মর্গ। তো লিফট, আমি বাটন চাপার সাথে সাথে লিফটের দরজা বন্ধ হলো। হঠাৎ লিফট নিচে না গিয়ে উপরে উঠতে শুরু করলো। আমি ডিসপ্লেতে দেখছি 4, 5, 6 এভাবে উপরে উঠতেছে। কিন্তু আমাদের হাসপাতালে তো 4 তলার উপরে কোনো ভবন নেই। আমি ভয় পেয়ে স্টপ বাটনে ক্লিক করলাম এবং লিফট ওখানে থেমে গেল। ডিসপ্লেতে দেখাচ্ছে আমি এখন 7ম ফ্লোরে বা 7 তলাতে আছি। দরজা নিজে থেকেই খুলে গেল। বাইরে অন্ধকার এবং করিডোরে কোনো আলো নেই, কোনো শব্দ নেই, কিন্তু একটা ঠান্ডা বাতাস ভেতরে ঢুকলো। আমি ভাবলাম হয়তো লিফটের সমস্যা। দরজা বন্ধ, মানে আমি দরজা ক্লোজ করে আবার বি বাটনে চাপলাম। এবার লিফট 3, 2, 1 করে থেমে গেল।
আমি আবার দেখতেছি ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমি 7 তলাতে। আমি এবার লাশের সাথে ভয়ে ঘেমে গেছি, একদম আমি ভয়ে মানে একদম চুপসে গেছি যেটাকে বলে। হঠাৎ পিছনে খুব আস্তে কাপড় ঘষার শব্দ হলো এরকম। তো হঠাৎ পিছনে খুব আস্তে এইরকম ঘষা হওয়ার পর আমি স্ট্রেচারের দিকে তাকালাম, লাশের কাপড় একটু নড়াচড়া করছে। আমি নিজেকে বুঝালাম হয়তো বা এটা কোনো বাতাস হবে। তো হঠাৎ লিফটের আলো একেবারে নিভে যেতে লাগলো, পুরো অন্ধকার। ঠিক তখনই আমার কানের কাছে একটা ফিসফিস শব্দ, এই তলাতে নামাও। আমি জমে গেলাম। সাথে সাথে আলো জ্বলে উঠলো এবং ডিসপ্লেতে 7 লেখা উঠছে। কিন্তু একটা জিনিস বদলে গেছে, স্ট্রেচারে যে লাশ ছিল তার মুখের কাপড় সরানো এবং চোখ খোলা, আর সরাসরি আমার ওই ওই মানে লাশটা আমার দিকে তাকিয়ে আছে। আমি কাপা কাপা গলায় বললাম, আপনাকে তো নিচে নিতে হবে। সে ঠোঁট নাড়িয়ে বলল, নিচে নয়, এখানেই। হঠাৎ লিফটের দরজা পুরোপুরি ধাম করে খুলে গেল। বেসিক্যালি আমরা কিন্তু দেখি যে এই লিফটের দরজাগুলো আস্তে আস্তে খোলে, কিন্তু এটা ধাম করে খুলে গেল এবং বাইরে দেখি লম্বা করিডর, 2 পাশে দরজা, প্রতিটা দরজার উপর লেখা আনক্লাইমেট। করিডরের ভিতর থেকে অনেকগুলো কণ্ঠ, আমাদের নামাও, আমাদের নামাও, এরকম করে চিল্লাচিল্লি করতেছে। তো আমি পেছাতে লাগলাম। হঠাৎ স্ট্রেচারটা নিজে থেকেই লিফট বন্ধ হতে লাগলো। আমি ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত ফসকে গেল। এবার এই লাশের করিডোরে ঢুকে গেল, মানে অটোমেটিকলি দরজা নিজে থেকে বন্ধ হলো। লিফটটা ঝাঁকুনি দিয়ে নিচে নামতে লাগলো। এবার ডিরেক্ট বি ফ্লোরে গিয়ে দরজা খুললো। মানে আমি একা দাঁড়িয়ে আছি, স্ট্রেচার খালি। আমি দৌড়ে সিকিউরিটি গার্ডকে ডাকলাম। সিসি ফুটেজও দেখা হলো, মানে কেউ আমার কথা বিশ্বাস করেনি। তারপর সিসিটিভি ফুটেজ দেখা হলো। দেখা যায় যে লিফট কখনো 7 তলায় যায়নি, লিফট সরাসরি 1 থেকে বিতে এসেছে। আর ভিতরে পুরো সময় আমি একা দাঁড়িয়েছিলাম। স্ট্রেচারে কোনো লাশ ছিল না। কিন্তু পরের দিন সকালে খবর এলো যে রুগী মারা গিয়েছিল তার লাশ নাকি রাতেই আইসিইউ থেকে উধাও হয়ে গেছে। আর পুরনো লিফটটা 1 সপ্তাহ পর পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, কারণ রাতে মাঝে মাঝে কেউ বিফ চাপলেও লিফট নিচ থেকে সাথে চলে যায়। তো এই ছিল ঘটনা। আমি আপনাদেরকে দ্বিতীয় ঘটনা বলছি। আমি ছোটবেলা থেকেই একটু সাহসী ছিলাম। ভূত প্রেত জিন এসবকে তেমন পাত্তা দিতাম না। কিন্তু যেদিন বুঝলাম সব কিছু কল্পনা না, সেদিন থেকে আমি বদলে গেছি। ঘটনাটা ছিল রমজান মাসে। রাতে তারাবি নামাজ পড়ে ফিরছিলাম। সময় প্রায় 12:30। গ্রামের রাস্তা, এক পাশে খাল, অন্য পাশে পুরনো কবরস্থান। আমি হেডফোন কানে দিয়ে হাঁটছিলাম। হঠাৎ কানের ভেতর কারো খুব আস্তে বলা শব্দ, সাব্বির। আমি থমকে গেলাম, চারপাশে কেউই নেই। ভাবলাম ভ্রম। আবার হাঁটতে শুরু করলাম। কিছু দূর যেতেই কবরস্থানের ভিতর থেকে শুকনো পাতার খসখস শব্দ। মনে হলো কেউ হাঁটছে। আমি তাকিয়ে দেখি একটা লম্বা ছায়া গাছের আড়াল থেকে সরে গেল। আমি ভয় পেলেও নিজেকে শক্ত রাখলাম। ঠিক তখনই আবার সেই কণ্ঠ, তুই আমাকে ডেকেছিলি। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি বললাম, আমি তো কাউকে ডাকিনি। হাসির শব্দ এলো, কিন্তু সেই হাসি মানুষের না। কবরস্থানের গেটের সামনে দাঁড়িয়ে আছে একটা অবয়ব, পুরো কালো, মাথা একটু নিচু, পা মাটিতে পুরো ছোঁয়া না।
আমি পিছিয়ে গেলাম। সে বলল, 2 সপ্তাহ আগে রাতে তুই আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিলি কেউ থাকলে সামনে আয়, মনে আছে? আমার মাথায় বাজ পড়ল। হ্যাঁ, আমি মজা করে বলেছিলাম। সে ধীরে ধীরে এগিয়ে এলো। আমরা নাম ধরে ডাকি না, কিন্তু তুই আমাকে ডাকছিলি। আমি দৌড় দিলাম, কিন্তু যত দৌড়াই রাস্তায় শেষ হচ্ছিল না। মনে হচ্ছে আমি এক জায়গায় ঘুরছি। হঠাৎ দেখি আমি আবার কবরস্থানের সামনে। সে এবার একদম কাছে, তার চোখ দুটো লালচে আগুনের মতো। সে বলল, আমি তোকে নিয়ে যাব না, আমি তোকে ব্যবহার করব। আমার গা তো সেই কাঁপছে। সে হাত বাড়ালো, তার আঙ্গুলগুলো লম্বা, অস্বাভাবিক রকমের লম্বা। তুই শুধু আমার জন্য দরজা খুলে দিবি। আমি বুঝলাম সে আমার শরীর চায়। আমি জোরে আয়তাল কুরসি পড়তে শুরু করলাম। তার মুখ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করলো, থাম! চারপাশের বাতাসও ঘুরতে লাগলো। হঠাৎ করেই সবটা শান্ত হয়ে গেল। আমি রাস্তার পাশে পড়ে আছি, কানে ফজরের আজান ভেসে আসছে। আমি কোনো রকম বাসায় ফিরলাম। সবাই বলল আমি নাকি রাতে বাহিরেই যাইনি। আমার মা বলল, তুই তো তারাবির পর থেকেই ঘুমাচ্ছিলি ঘরে। আমি বললাম, এটা তো অসম্ভব, তারা সিসিটিভি দেখালো। আমি সত্যিই বাসা থেকে বের হইনি। কিন্তু আমার পায়ের তলায় কবরস্থানের ভেজা মাটির দাগ ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা এখনও ঘটে। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ালে আমার প্রতিবিম্ব আমার থেকে 1 সেকেন্ড দেরিতে নড়ে, আর খুব আস্তে আস্তে ঠোঁট নাড়িয়ে বলে, দরজা খুলে দে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি জানাবেন। আর এটা আমার সাথে ঘটা ঘটনা ছিল না, আমার ভাইয়ের সাথে ঘটা ঘটনা ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি। আপনারা যদি আমাদের ঘটনা পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ঘটনা নিয়ে আসি এই চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা যারা আমাদের চ্যানেলের সাথে আগে থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লোকাল ভূত এফএম আপনাদের জন্য আবার নতুন নতুন এইরকম ইমেইল এপিসোড নিয়ে আসবে। আপনারা সবাই সে পর্যন্ত অপেক্ষা করবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন ঘটনা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে এখন থেকে রেগুলার ছাড়বো। আপনারা তো আমাদেরকে বলেন না যে এই চ্যানেলে রেগুলার ছাড়বো কিনা। যদি আমাকে বলেন যে এই ঘটনা ভালো লেগেছে বা রেগুলার ছাড়বেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে রেগুলার ঘটনা দিব। আপনারা যেহেতু রেগুলার ঘটনা চান না, তাই আমরা সপ্তাহে 2টা করে ঘটনা দেবো ইনশাআল্লাহ। আমরা এরকম চিন্তা ভাবনা করেছি। যদি আপনাদের ভালো লাগে তো এই চ্যানেলেও ভিডিওগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম।